হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। চলে এসেছি তোমাদের প্রদীপ স্যার আবার তোমাদের পরশু টেস্ট পেপার নিয়ে। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি আমি পরশু টেস্ট পেপার 2025 পেজ 411 412। তো 411 412 পাতার যে বড় প্রশ্নের অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করাবো। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আজকের ক্লাসের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। তো ভালো করে তোমরা ক্লাসটা দেখো। তো ক্লাসটা শুরু করার আগে তোমাদের বলবো তোমরা ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওটা বন্ধুর কাছে শেয়ার করে দাও, এবং যারা নতুন আছো তারা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। আর তোমাদের হাতে নিতে হবে পরশু টেস্ট পেপার বইটা। এই যে তোমাদের বইটা আছে, সবার কাছে এই বইটা আছে। তাহলে এই বইটা নিয়ে আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো চলো আমরা দেখে নেব আজকের অঙ্কগুলো। তো 5-এর অঙ্কগুলো করাবো। 5 থেকে শুরু আমাদের বড় প্রশ্ন। তো যেটা বললাম তোমাদের আজকের ক্লাসের যে অঙ্কগুলো আছে, আজকের ক্লাসে যে 411 আর 412 পাতার যে অঙ্কগুলো আছে, এই ক্লাসের অঙ্কগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা একটা ধৈর্য করে ক্লাসটা দেখো, ভালো ভালো অঙ্ক আছে। তো দেখো আমরা 5-এর 1-এর প্রশ্নটা আমরা পড়বো। তো 5-এর 1-এর প্রশ্নটা বলছে এ বার্ষিক 6% হার সরল সুদে বি এর কাছ থেকে 960 টাকা ধার নিল। এ ধার করেছে বি এর কাছ থেকে কত? 960 টাকা ধার। এটাই আমাদের আসল। সে প্রথম 3টি বাৎসরিক কিস্তির প্রত্যেকটিতে কেবলমাত্র আসলের 1/4 অংশ, ঠিক আছে, আসল যত আছে তার 1/4 অংশ করে দেয়। শেষ কিস্তিতে সুদ সহ সমস্ত ধার শোধ করে। শেষ কিস্তি এখানে দেখো চতুর্থ বছরের শেষে তাকে কত টাকা দিতে হবে। চতুর্থ বছর মানে শেষ কিস্তি হচ্ছে চতুর্থ বছর, মানে এখানে 4টে কিস্তি আছে। তার প্রথম 3টি কিস্তিতে টাকা দিয়েছে, তাই না, আসলটা দিয়েছে, সুদ দেয়নি কিন্তু এখানে। তাহলে আমরা দেখো কত টাকা দিয়েছে আসলটা সেটা বের করবো 3 বছরে। তাহলে এখানে আমরা প্রথমে লিখব, দেখো এ দিচ্ছে বিকে, বিয়ের কাছ থেকে টাকা ধার করেছিল। তাহলে এ বিকে কত টাকা দিবে? দেখো 960 টাকা 1/4 অংশ, আসলের 1/4 অংশ। তাহলে এখানে কাটাকাটি করে দাও, 4 দিয়ে যদি কাটাকাটি করো, 4 2 8, 4 4 16, এটা শূন্য বসে যাবে। তাহলে এখানে 240 টাকা এই টাকাটা দিচ্ছে, তাই না। প্রতি বছর 3টি কিস্তিতে দিয়েছে, 3 বছর ধরে দিয়েছে এটা টাকাটা। তাহলে এত টাকা কি প্রতি বছর, ঠিক আছে, প্রতি বছর 3টি কিস্তিতে দেয়, ঠিক আছে। এই টাকাটা 3টি কিস্তিতে দিয়েছে। আচ্ছা, তাহলে এবার দেখো, তাহলে এখানে আসলটা দিয়েছে 3বার দিয়েছে। তা 3বার যখন দিয়েছে, তাহলে আমাদের চতুর্থ কিস্তিতে কত টাকা বেঁচে থাকবে, তাই না। তাহলে আমাদের দেখো যদি বলি চতুর্থ কিস্তিতে তো কিস্তির আসল, চতুর্থ কিস্তির আসল কত? দেখো আমাদের টোটাল আসল ছিল এত। এবার এটা মাইনাস হবে, 3টা কিস্তিতে দিয়েছে। তাহলে কত করে দিয়েছে? 240 টাকা দিয়েছে। 3টা কিস্তি বলে 3 দিয়ে গুণ করবো। তাহলে এই যে টাকাটা, এটা আমাদের চতুর্থ কিস্তির আসল থাকবে। তাহলে এই টাকাটা যদি সরল করো, দেখো কত পাবো তোমরা। এদিকে 960, আর এখানে আমাদের যে বিয়োগ হবে এটা বিয়োগ করো। এটা হচ্ছে দেখো 3 0 0, 3 4 12 2, আর 3 দিয়ে 6 7, 720। এটা বিয়োগ করো, দেখো 240 টাকায় পাচ্ছ। এই যে এই টাকাটা পাচ্ছ, ওকে। তাহলে আমাদের দেখো চতুর্থ কিস্তির আসলটা কিন্তু এই টাকা থেকে গেল। এবার 3টি কিস্তিতে কিন্তু সুদ দেয়নি। তাহলে আমরা এখানে যদি বলি চতুর্থ কিস্তিতে কত টাকা দিবে, তাই না। তাহলে এখানে আমরা যেটা বের করবো চতুর্থ বছরের শেষে টাকা দেয়। তাহলে লিখবো অতএব চতুর্থ বছরের শেষে মোট দেয়। কত দিবে দেখো, এখানে আমাদের আসলটা আছে কত? আসলটা কিন্তু আছে আমাদের 240। এই যে এটা আসল, মানে শুধু আসলে দিবে মোট টাকা। আর এখানে দেখো, এখানে প্রথম যে আছে, প্রথম কিস্তিরটা আমরা ধরে নিলাম I1 দিয়েছে সুদটা, ঠিক আছে। তারপরটা হচ্ছে I2, তারপরটা হচ্ছে I3, তারপরটা হচ্ছে এখানে I4। টোটাল হচ্ছে 4টা কিস্তিতে দিয়েছিল, I1 I2 I3 I4। এখানে তোমাদের বলে দেখি যে শেষের কিন্তু দেখো আসলটা দিবে, আর এই যে I4টা দিবে। আর তিনটা যে কিস্তিতে দিয়েছিল, 3টা কিস্তিতে সুদ দেয়নি, এগুলো দেয়নি। আমাদের কি দিয়েছিল? আসলটা শুধু দিয়েছিল 3বারে। তাহলে আসলটা বাদ থাকবে, শুধু আমাদের শেষে যেটা আসল ছিল বেঁচে,
এই 720 টাকা আসল দেওয়ার পরে এই টাকা আসলটা ছিল, এই টাকাটা দিবে শেষে, প্লাস তাদের যে সুদগুলো দেয়নি 3 বছরের সুদটা দিবে I1 I2 I3, আর চতুর্থ কিস্তির সুদটা তো দিবেই। এখন I1 I2 I3 I4 আমাদের দেখতে হবে কত। তো আমি তোমাদের এখানে দেখাই, দেখো I1 আমাদের কত, তাহলে I1 যদি বলি আসল হচ্ছে আমাদের 240, ঠিক আছে। আর এখানে সময় এখানে তোমাদের যেটা বলবো আমি, সময়টা কত আছে, সময়টা আমাদের এখানে ধরে নিতে হবে। দেখো এখানে আসল সময়টা এখানে কত হবে, সময়টা দেখো প্রথম কিস্তি যেটা শুরু করে টোটাল তো 4 বছর সময়টা নিয়েছিল, তাই না, প্রথম থেকে শুরু করে 4 বছর, ঠিক আছে, 4টা কিস্তি আছে, প্রতি বছর ধরেছে এখানে, তার সময় কিন্তু প্রথমটার ক্ষেত্রে 4 বছর হবে টোটাল। এই যে 240টা 4 বছর টাকাটা ধার নিয়েছিল বলে 240 টাকা 4 বছরে সুদ দিতে হবে, তাহলে সময়টা কিন্তু প্রথমে 4 বছর হবে I1-এর। আর এখানে দেখো সুদের হারটা, এখানে সুদের হারটা বলেছে 6%, তাহলে এখানে আমরা 6 দেবো, আর নিচে 100। এটা হচ্ছে প্রথম I1টা। এবার I2টা যদি বের করি, I2 কত হবে, I2 হবে এখানে 240, তাহলে I2 এর জন্য 3 বছর, প্রথম বছর কেটে গেল, তাই না, I2 হচ্ছে পরের বছর, প্রথম বছর বাদ দিয়ে 3 বছর, আর সুদের হার একটা, সুদের হার আছে 6। I3 হবে কত, 240, ওকে, আর এখানে হবে 2 বছর, ঠিক আছে, 1 বছর করে কমতে থাকবে, আর সুদের হার হচ্ছে 6, আর নিচে 100। I4 দেখো শেষের যেটা, শেষ বছরে, শেষ চতুর্থ বছর কত হবে, আসলটা আমাদের 240, দেখো আমরা আসলটা পেয়েছি, এই যে চতুর্থ কিস্তির যে আসলটা 240, আর এখানে সময়টা কিন্তু 1 বছর, শেষের বছর যখন চতুর্থ বছর সময়টাতে 1 বছর পাবো সময়টা, সুদের হার হচ্ছে 6, আর নিচে হচ্ছে 100। এভাবে দেখো I1 I2 I3 I4 বের করে নিয়েছি। এখানে আমরা বসিয়ে দেবো, এখানে যদি আমরা বসাই তাহলে কত হবে, দেখো 240 আছে, প্লাস I1 বসাবো আমরা 240 × 4, আর এখানে আছে × 6/100, প্লাস 240 × 3 × 6/100, প্লাস I3 বসাবো 240 × 2 হবে × 6 × 100, আর একটা আছে 240 × 1 × 6, আর নিচে আছে 100, ঠিক আছে। এই হচ্ছে টোটাল টাকাটা। এই টাকাটা কিন্তু আমাদের চতুর্থ বছরের শেষে কিন্তু এই টাকাটা শোধ করতে হবে, ওকে। এখানে দেখো আমরা এখানে 240 রেখে দিলাম, প্লাস, আর এখান থেকে দেখো তো এই 4 জায়গা থেকে আমাদের কমন যাচ্ছে 240, কমন যাচ্ছে আমাদের 6, আর নিচে 100, এই পার্টটা কমন চলে যাচ্ছে, তাহলে এখানে কত থাকবে, এখানে দেখো এখানে 4 থাকছে, এখানে 3 থাকছে, প্লাস 2, প্লাস শেষে দেখো 1 আছে আমাদের। আচ্ছা এবার আমরা করবো, দেখো আমরা 240 আবার কমন নিতে পারবো, তাহলে আমরা 240 কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখানে 1 থাকবে, এখানে প্লাস, এখানে কত থাকছে, এখানে আমাদের 6/100 থাকবে, আর এখানে দেখো এটি আমরা যোগ করলে পরে 4 3 7, 7 2 9, 9 1 10, এটা আমাদের 10 থেকে গেল, ঠিক আছে, এত টাকা আমাদের দিতে হবে। তাহলে এখানে হচ্ছে 240, এটা আমরা সরল করে নেব, তাহলে এখানে একটা শূন্য কেটে গেল, ঠিক আছে, আমাদের এখানে ভগ্নাংশ যে একটা লসাগু 10, এটা দেখো উপরে আমাদের কত আসবে, উপরে 10 + 6, এত টাকা, তাহলে 240 ইন্টু এখানে 16/10। আচ্ছা এটা আমরা 0 0 কেটে নেব, তাহলে আমাদের কত থাকলো, দেখো 24 × 16, আর 24 × 16 গুণ করো, এটা যদি গুণ করো এটা পেয়ে যাবা 384 টাকা, এত টাকা পাবা। তা দেখো চতুর্থ কিস্তিতে তাকে যে শোধ করতে হবে টাকাটা, কত টাকাটা শোধ করতে হবে, 384 টাকা, এটাই আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক, তাই না, এই অঙ্কটা আমি তোমাদের আবার রিভিশন দিয়ে দিচ্ছি একটু কীভাবে হলো। এখানে দেখো প্রথমে যেটা প্রশ্ন বলেছিল, প্রতি 3 বছর ধরে কিন্তু দিয়ে দিচ্ছে এই টাকাটা, তাই না, আসলের এত অংশ দিবে, তার 3 বছর ধরে আসলটা এই টাকাটা কিন্তু দিয়ে দিচ্ছে, তা 3 বছর ধরে টাকাটা দিয়ে দিলে পরে তাহলে 3 বছর টাকাটা হচ্ছে এই যে 720 টাকা, 720 টাকা বাদ দাও, তাহলে চতুর্থ কিস্তির জন্য আসলটা 240 টাকা করে থাকলো। এবার দেখো 3 বছরে শুধু আসলটা দেয়, সুদ কিন্তু দেয়নি, তাহলে সুদগুলো দেয়নি, I1 দেয়নি, I2 দেয়নি, I3 দেয়নি, তাহলে আমাদের দেখো চতুর্থ কিস্তিতে কী দিতে হবে, I1 দিতে হবে, I2 দিতে হবে, I3 দিতে হবে, এবং চতুর্থ কিস্তির সুদটা দিতে হবে, I4 দিতে হবে, প্লাস যে আসলটা বাকি ছিল, তাই না, আমাদের দিয়েছিল 3 বছরে এই টাকাটা,
আর আমাদের যে টাকাটা আসলটা ছিল 240 টাকা, সে 240 টাকাও আবার দিতে হবে চতুর্থ কিস্তিতে। তো 240 টাকা আসলটা আর 4টা কিস্তির যে সুদ টাকাটা, এই টাকাটা মিলে মোট টাকা দিতে হবে চতুর্থ কিস্তিতে। তাহলে এই টাকাটা সরল করে আমরা কত পেলাম? 384 টাকা পেয়ে গেলাম। এটাই আমাদের অ্যান্সার। খুব ভালো অঙ্ক, ঠিক আছে? একবার ছাড়া দুবার ভিডিওটা দেখো, মন দিয়ে দেখো, কিন্তু বুঝতে পারবে। আর যদি কোথাও বুঝতে না পারো তো তোমরা কমেন্টে জানাও, কোনো অসুবিধা নেই, আমি আবার বুঝিয়ে দেবো অঙ্কটা। এবার 5-এর 2-এর অঙ্কটা করাবো। দেখো 5-এর 2-এর অঙ্কটা বলছে আমাদের এখানে 27 বছর ও 25 বছর বয়স্ক দুই ভাই এর মধ্যে 16,820 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে 5% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে প্রত্যেকের 40 বছর বয়সে সমান টাকা হয়। প্রথমে কার ভাগে কত টাকা ছিল, মানে কার ভাগে কত টাকা রেখেছিল, তাই না? টোটাল টাকা রেখেছিল 16,820 টাকা রেখেছে টোটাল টাকা। এবার এখানে দুই ভাই আছে, বড় ভাই আছে আর ছোট ভাই আছে। তাহলে এখানে যে টাকা রেখেছিল তার বাবাই টাকা রেখেছে, তার বড় ছেলের জন্য টাকা রেখেছে আর ছোটো ছেলের জন্য টাকা রেখেছে। এবার বড় ছেলের বয়স কিন্তু 27 বছর আর ছোটো ছেলের বয়স আছে 25 বছর, তাই না? যখন তাদের বয়সটা 40 বছর হবে তখন কিন্তু টাকাটা সমান হয়ে যাবে, শুধু আসল টাকাটা। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ধরে নেব যে বড় ছেলের জন্য টাকা রাখে, দুই ভাই আছে, ছোট ভাই আর বড় ভাই। তাহলে বড় ভাইয়ের জন্য টাকা রাখে। আমরা ধরি বড় ভাইয়ের জন্য টাকা রাখে, আমরা X টাকা ধরে নিলাম, ঠিক আছে? বড় ভাইয়ের জন্য টাকা রাখে X টাকা। তাহলে অতএব ছোট ভাইয়ের জন্য টাকা রাখে। তাহলে দেখো টোটাল টাকা ছিল আমাদের কত? 16,820 টাকা। তাহলে এখান থেকে আমাদের বড় ভাইয়ের টাকাটা বাদ দিয়ে দাও, তাহলে ছোটো ভাইয়ের টাকাটা পেয়ে যাবো। এই টাকাটা রেখেছিল ছোটো ভাইয়ের জন্য। এবার আমরা বড় ভাইয়ের ক্ষেত্রে বের করব, তাই না? এখানে চক্রবর্তী সুদ মানে সমূল চক্রবর্তী বের করতে হবে, চক্রবর্তী সুদে বলেছে। তা বড় ভাইয়ের ক্ষেত্রে, বড় ভাই এর ক্ষেত্রে, যে বড় ভাইয়ের ক্ষেত্রে যদি আমরা বলি সময়টা এখানে আগে বের করব। সময়টা খুব ইম্পর্টেন্ট আছে। সময় যেটা আমরা n বলবো, চক্রবর্তী সুদের ক্ষেত্রে n হয় আর সরল সুদের ক্ষেত্রে t হয়। এখানে সময়টা ধরা হয় এটা। তা দেখো তো এখানে 40 বছর বয়স হবে আর বড় ছেলের বয়স ছিল 27 বছর। তাহলে এখানে সময়টা কত বছর পেয়ে যাবে? তাহলে 40 থেকে 27 বাদ দাও, তাহলে এটা পেয়ে যাবে তোমরা 13 বছর পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই টাকাটা 13 বছর ধরে খেটেছিল। তো এবারে আমরা কি করব? এখানে আমরা সমূল চক্রবৃদ্ধিটা বের করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কী জানি আমরা? দেখো সূত্র হচ্ছে আসল ইন্টু 1 প্লাস আর। এখানে দেখো সুদের হারটা আমাদের কত বলেছে এখানে? 5%। তাহলে 5/100 আর সময়টা কত বলেছে? 13 বছর। এটা হচ্ছে আমাদের বড় ভাইয়ের শুধু আসল টাকাটা, এই টাকাটা থাকবে। এবার ছোট ভাইয়ের জন্য আমরা করব। ছোট ভাইয়ের ক্ষেত্রে, এর সময়টা বের করে নেব আমরা, সময় যেটা হচ্ছে n। তাহলে এখানে দেখো এর সময়টা কত হবে? 40 বছর বয়স, টাকাটা সমান হবে। আর ছোট ভাইয়ের যে বয়সটা ছিল 25 বছর। তাহলে এখানে দেখো এর সময়টা আমরা পেয়ে যাব 15 বছর। এত বছর ধরে এই টাকাটা কিন্তু ছিল জমা। তাহলে দেখো এর সমূল চক্রবৃদ্ধি বের করব। তাহলে সমূল চক্রবৃদ্ধি, যেটাকে সুদ আসল বলা হয়, সমূল চক্রবৃদ্ধি, ঠিক আছে? পি ইন্টু এখানে আসলটা হচ্ছে এই যে 16,000 আমরা বের করে রেখেছি, 16,820 মাইনাস x আর ইন্টু 1 প্লাস আর হচ্ছে 5/100, পাওয়ারটা হবে এখানে 15, n হচ্ছে এই যে, ঠিক আছে? এবার দেখো 40 বছরে টাকাটা সমান বলে দিয়েছে, তাহলে এই টাকাটা আর এই টাকাটা সমান হবে 40 বছরে। তাহলে আমরা সমান করে আমরা এক্সের মানটা যেহেতু বের করে নেব, এক্সের মানে পেয়ে যাবো যে কোন ভাইকে প্রথমে কত টাকা রেখেছিল, দিয়েছিল প্রথমে। তো চলো আমরা দুটো সমান করবো, এই টাকাটা আর এই টাকাটা, দুটোই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি আর 40 বছরের সমান বলে দিয়েছে আমাদের। তাহলে অতএব দিয়ে আমরা লিখতে পারবো, দেখো x1 প্লাস 5/100 আর সমান হবে এই যেটা 16,820 মাইনাস x
1+5/100 ঠিক আছে। আচ্ছা চল আমরা এখানে কি করব, আমরা এখানে দেখো পাওয়ারটা আমাদের কত আছে, এই যে পাওয়ারটা আমাদের আছে 13 ছিল, এখানে আমার 13 পাওয়ারটা ছুটে গেছে। এবার আমরা দেখো সরল করছি, x সমান দেখো এটা দিয়ে একে যদি ভাগ করো তাই না, তা দেখো এই দুটো তো মূল সংখ্যার সমান আছে, তাহলে কী হবে পাওয়ারটা বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কী করবো 16,820 মাইনাস x 1+5/100। দেখো 15 থেকে 13 বাদ, 15 থেকে 13 বাদ দিলে কত হবে আমাদের 2 হবে, ঠিক আছে। তো মনে রাখবা এই যে এটা দিয়ে এটাকে ভাগ হচ্ছে, তাহলে আমাদের কী হবে সমান আছে যেহেতু মূল সংখ্যাটা, তাহলে সমান থাকলে ভাগের সময় কী হবে পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। তাহলে 15 বিয়োগ 13, তাহলে 15 থেকে 13 বাদ দিয়ে 2 পেয়ে গেলাম পাওয়ারটা, এভাবে পেয়ে গেলাম। এবার আমরা এখানে সরল করি, 16,820 মাইনাস এক্স, আর এটা দেখো এটা যদি আমরা সরল করি 1+ এটা পেয়ে যাবা 0.05 এটা পাবা, কারণ দুটো শূন্য মানে দুটোর পর দশমিক বসে যাবে, এইভাবে 100 দিয়ে সহজে ভাগ করে নেব আমরা। 16,820 মাইনাস এক্স, আর এখানে যদি যোগ করে নাও তাহলে 1.05 এই যে তার হোল স্কোয়ার, 16,820 মাইনাস এক্স। এবার দেখো আমরা যদি এর স্কোয়ার করি তো একে দুবার গুণ করতে হবে, তাহলে 105 দুবার গুণ করলে তোমরা পেয়ে যাবা 11,025 পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে এবার দেখো দশমিক কিন্তু 4টা পর বসবে, এটা দুবার গুণ করবে না, তাই এখানে 2টার পর আবার 2টার পর টোটাল 4টার পর দশমিক বসবে, কোথায় বসবে 1 2 3 4 এখানে দশমিকটা বসবে, ওকে এই পেয়ে যাবে টাকাটা। আচ্ছা এবার আমরা কী করবো এটা দিয়ে গুণ করে নেব, তাহলে চলো আমরা এইদিকে দেখাই, আমরা চলে আসবো এখানে, এই যে চলে আসলাম। তাহলে বা x সমান আমরা কত পাবো, তাহলে এখানে যদি গুণ করে দাও তাহলে এই টাকার সঙ্গে এই টাকা গুণ হবে তাই না, তাহলে এটা যদি গুণ করি তাহলে আমরা দেখো আমরা যেটা পাবো 16,820 ইন্টু 1.1025 এটা পাবো, আর এটা আবার এক্সের সঙ্গে গুণ হবে, এটা যদি এক্সের সঙ্গে গুণ হয়ে যাবে আমাদের 1025x, এই যে কোনটা এভাবে দাঁড়াবে আমাদের। এবার এটা কী হবে, এটা আমাদের এদিকে চলে আসবে, এদিকে যোগ হয়ে যাবে এদিকে, আমরা যদি এটাকে নিয়ে চলে আসি তাহলে আমরা x কমন নিয়ে নেবো এদিকে এসে, তাহলে x কমন নিলে এখানে 1 থাকবে, 1+ 1.1025 ঠিক আছে, আর এখানে আমাদের এক্সট্রা কমন নিয়ে নিয়েছি, তাহলে এটা থেকে গেল, গুণ করে পাবা 18,544.05 ঠিক আছে, এটা কিন্তু গুণ করে পাবা, এই দুটো গুণ করলে পাবা এটা 18,544.05, ওকে। এবার এটা এখানে যোগ করে নেব, তাহলে এক্স ইন্টু এটা যদি যোগ করো এটা 2.1025 এটা পেয়ে যাবা, আর এদিকে হচ্ছে 18,544.05। এবার এক্সের মানটা আমরা এখানে পেয়ে যাব, এটাতে ভাগ করতে হবে 18,544.05, আর নিচে দেখো 2.1025 ঠিক আছে, এটাতে এটা ভাগ করতে হবে আমাদের। আচ্ছা তাহলে এখানে দশমিকগুলো আগে উঠিয়ে দিই তোমাদের, তাহলে দশমিকগুলো যদি উঠিয়ে দাও 5 4 4 আর দশমিক দিলাম না, দেখো নিচ থেকে দশমিক উঠালে দেখো 1 4টা শূন্য পাবা, এখান থেকে দশমিকটা এই দশমিকের জন্য 1, আর দশমিক পর 4টা সংখ্যা বলে 4টা শূন্য, আর নিচের সংখ্যাটা যে লিখে দিই আমরা এই যে এটা 025, এবারে যে উপরে দশমিক ছিল দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যা আছে, তাহলে এই যে এখানকার দশমিকটা চলে আসলো এটা, আর এই দশমিক চলে আসলো এই যে 100, ঠিক আছে। এভাবে দুটো শূন্য কেটে দেবো আমরা। আচ্ছা তাহলে আমাদের দেখো আমাদের কথা থাকে হলো আমাদের x সমান পেয়ে গেলাম, উপরে থেকে গেল আমাদের 18,544 ঠিক আছে, আর এদিকে 05 আর এখানে দুটো শূন্য বসবে, আর নিচে 21,025 এটা। এবার এটা দিয়ে ভাগ করবা, এটা যে ভাগ করো তোমরা পেয়ে যাবা 8,820 টাকা, এই টাকাটা পেয়ে যাবা, ঠিক আছে 8,820 টাকা পাবা, তাহলে এত টাকা পাবা। তাহলে এই টাকাটা রেখেছিল কার জন্য, এই টাকাটা রেখেছিল বড় ভাইয়ের জন্য টাকাটা রেখেছিল, তাহলে অতএব যে লিখে দেবো আমরা, তাহলে অতএব বড় ভাইয়ের জন্য রাখে কত টাকা 8,820
820 টাকা। ঠিক আছে, এই টাকাটা বড় ভাইয়ের জন্য রাখে। এবার ছোটো ভাইয়ের জন্য কতটা রেখেছিল, তাহলে বিয়োগ করে দেবো আমরা। তাহলে লিখবো ছোটো ভাইয়ের জন্য, এবং ছোট ভাইয়ের জন্য রাখে কত টাকা, দেখো আমরা বিয়োগ দেখাবো। তাহলে 16,820 টাকা ছিল, এখান থেকে 8,820 টাকাটা বিয়োগ দিয়ে দাও। ঠিক আছে, এত টাকা। তাহলে এটা বিয়োগ করে নাও, এটা বিয়োগ করে কত পেয়ে যাবা তোমরা, এটা যদি বিয়োগ করো তো বিয়োগ করে পাবা তোমরা, দেখো 8,000 পাবা, 8,000 টাকা। এই টাকাটা রেখেছে ছোটো ভাইয়ের জন্য। তা দেখো বড়ো ভাইয়ের জন্য প্রথমে কতটা রেখেছিল আর ছোটো ভাইয়ের জন্য কতটা রেখেছিল আমরা কিন্তু বের করে নিয়েছি। খুব ভালো অঙ্ক, মন দিয়ে দেখো। ঠিক আছে, একবারে বুঝতে না পারলে ভিডিওটা দুবারে দেখো, তোমরা বুঝতে পারবা। আর 6-এর প্রশ্নগুলো দেখো। 6-এর আগেরটা আছে a² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণ প্রশ্ন আছে। তা বলেছে এই দ্বিঘাত সমীকরণের একটি বীজ অপরটি দ্বিগুণ যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে 2b² = 9ac। এই অঙ্কটা আমরা ক্লাসে করেছি। ঠিক আছে, তোমরা অন্যান্য ক্লাসে তোমরা দেখবা, যারা প্রথম থেকে আমার ক্লাস দেখছে তোমরা কিন্তু এই অঙ্কটা দেখতে পাবা আমার ক্লাসে। চলো আবার আমরা করাচ্ছি। তো এখানে দেখো আমাদের একটি বীজ অপরটি দ্বিগুণ বলেছে, আমরা ধরে নেব একটি বীজ আলফা। তাহলে এখানে লিখবো ধরি একটি বীজ আমরা আলফা ধরে নিলাম। তাহলে অতএব অপর বীজ কোথায় যাবে, তাহলে অপর বীজটা আমরা হয়ে যাবে এখানে 2 আলফা যাবে, কারণ একটি বীজ অপরটির দ্বিগুণ বলেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো দুটি বীজ যখন পেয়ে গেছি আমরা, তো বীজদের যোগফল বের করব, আলফা প্লাস 2 আলফা। বীজদের যোগফলের সূত্র আমরা কী জানি, -b/a। ঠিক আছে, এটা হচ্ছে বীজদের যোগফলের সূত্র। এখানে দেখো 3 আলফা পেয়ে যাচ্ছি, -b/a। এখান থেকে আমরা আলফার মানটা বের করে নিই। তো আলফা সমান -b/3a। এবার বীজদের গুণফল বের করি আমরা, এবং বীজদের গুণফল বলতে আলফা ইন্টু 2 আলফা। বীজদের গুণফলে যেটা সূত্র হয় c/a, তোমাদের জানতে হবে, তোমরা জানো এটা আমাদের 2 আলফা স্কোয়ার, এটা c/a। আচ্ছা এবার তোমরা এখানে দেখো আমরা আলফার মানটা আমরা বের করে রেখেছি, এখানে বসিয়ে দেবো। তবে এখানে আমরা যদি 1 নং নাম দিয়ে দিই, তাহলে আলফার জায়গায় আলফার মানটা বসাবো -b/3a তার হোল স্কোয়ার। এদিকে তো আমাদের c/a ছিল। ওকে, আচ্ছা এবার আমরা বর্গটা ভেঙে নেব। এখানে যদি আমরা বর্গটা ভেঙে নিই, 2 × p² / 9a² সমান c/a। এখানে একটাই কেটে দেবো, একটা থেকে যাবে। আমরা এদিকে নিয়ে চলে আসি। তাহলে আমাদের কে থাকলো, আমাদের এদিকে থাকলো 2b² আর নিচে আমাদের আছে 9a, আর এদিকে শুধু c থেকে গেল। এবার বর্গগুণ করে দেখো প্রমাণটা চলে আসছে, 2b² = 9ac। এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের, তাহলে লিখে দেবো প্রুফড। ঠিক আছে, প্রুফড। এবার দেখো 6-এর 2-এর প্রশ্নটা। এখানে বলছে আমাদের দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণটি গঠন করো এবং সিদ্ধরাচার্যের সূত্র প্রয়োগে সংখ্যা দুটি নির্ণয় করো। আচ্ছা, সমীকরণ গঠন বলতে দ্বিঘাত সমীকরণটা তৈরি হবে, সেটা একটা অ্যান্সার। আর সেই দ্বিঘাত সমীকরণ থেকে সিদ্ধরাচার্যের সূত্র আমরা প্রয়োগ করব, আর এক্সের মানটা বের করে সংখ্যা দুটি আমরা বের করে নেব। তা আমাদের এখানে যেটা বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা, আমাদের এখানে জানতে হবে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা কী হয়। তোমাদের যদি ক্রমিক সংখ্যা বলি, তো যে কোনো দুটি ক্রমিক সংখ্যা যে পরপর সংখ্যা, তোমরা 4-5 বলতে পারো, 6-7 বলতে পারো, তাই না। এখানে কিন্তু বলেছে অযুগ্ম। আচ্ছা, ধনাত্মক বলতে মাইনাসগুলো হবে না, আমরা -7 যদি 8 নিই, তাহলে এই -7 -8 নেওয়া যাবে না, ধনাত্মক মানে 7-8 নিতে পারো, হ্যাঁ 9-10 নিতে পারো, 12-13 নিতে পারো। কিন্তু অযুগ্ম বলেছে, তো অযুগ্ম বলতে এখানে কারা হবে দেখো, একটা যে 5 হয় তার একটা 7 হবে, একটা 3 যদি হয় একটা 5 হবে, মানে জোরটা বাদ দিয়ে অযুগ্ম। ঠিক আছে, তা দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যা আমরা ধরে নেব, তাহলে x দিয়ে ধরতে হবে যে কোনো সংখ্যা। তো চলো আমরা ধরছি, দেখো এখানে লিখছি ধরি দুটি ক্রমিক অযুগ্ম। আচ্ছা, অযুগ্মর কথা হতো হচ্ছে বিজোড় সংখ্যা, অযুগ্ম মানে হচ্ছে বিজোড়, অযুগ্ম ধনাত্মক আছে, ধনাত্মক। ঠিক আছে, দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা। দেখো আমরা একটাকে যদি ধরি, দেখো একটা 2x - 1 নিব ও আর একটা নিব 2x + 1, এভাবে আমরা ধরে নিতে পারবো। ঠিক আছে, যেখানে
যেখানে এক্সের পরিচয় দেবো, এখানে এক্স হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে চলতে থাকবে, মানে এক্সটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এবার তোমরা দেখো এটা কিন্তু আমরা পেয়ে গেছি, দুটো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা পেয়েছি। তুমি এক্সের মানটা 1 নাও, তো 1 নিলে এটা 1 পাবা, আর এখানে 1 বসাও 3 পাবা। তাহলে 1 আর 3 পরপর কি ক্রমিক অযুগ্ম সংখ্যা। যদি 2 বসাও, তো 2 বসালে কত পাবা, এখানে 4 3 পাবা, এটা 3 এটা 5 পেয়ে যাবা। 2 বসালে 3 5 পাচ্ছ, তা 3 5 কি ক্রমিক অযুগ্ম সংখ্যা, তাই না? ক্রমিক অযুগ্ম সংখ্যা মানে জোড় হবে না, অযুগ্ম মানে বিজোড় সংখ্যাগুলো পাবা। তাহলে এইভাবে আমরা ধরে নিতে পারবো দুটি ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা, এভাবে আমরা ধরবো। একটা হবে 2x - 1 আর একটা হবে 2x + 1, এভাবে তোমরা ধরে নেবা প্রথমে। আর এক্সের পরিচয় বলে দেবা, এক্সগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এভাবে আমাদের চলবে 1 2 3 4 ডট 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 চলতে পারে। তো পেয়ে গেলাম দুটো ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যা পেয়ে গেছি। তো এদের গুণফলটা আমাদের বলে দিয়েছি 143। এবার শর্তটা দেখো, শর্ত আমাদের যেটা বলেছে 2x - 1 ইন্টু 2x + 1, এই যে এদের গুণফলটা পাশাপাশি মানে তো গুণফল, তাহলে তো গুণফলটা কত বলেছে 143। বাস এই আমাদের শর্ত। আর এই শর্ত থেকে আমাদের দ্বিঘাত সমীকরণটা তৈরি করতে হবে, আমাদের সমীকরণ গঠন করতে বলেছে, মানে দ্বিঘাত সমীকরণ তৈরি করতে বলেছে। তো চলো সমীকরণ গঠন করি। এটা তোমরা লক্ষ্য করো, এটা a + b × a - b দেখতে পাচ্ছ, তাহলে a² মানে b² সূত্র ফেলে দিতে পারো, a² - b², 143। তাহলে এটা যদি ভাঙাও, তো এটা তোমরা 4s² পাবা, আর এটাতে 1 স্কোয়ার 1, আর 143কে বাঁদিকে নিয়ে এসে -143 আমরা করে নেব, বা 4s², আর এখানে দেখো এটা পেয়ে যাবা -144 পেয়ে যাবা, 0 4 দিয়ে আমরা ভাগ করে দেবো, 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে s² মাইনাস দেখো 144কে 4 দিয়ে ভাগ করো, 4 3 12, এদিকে 24 হয়ে যাবে, 4 6 24, ঠিক আছে? এভাবে সমীকরণকে 4 দিয়ে ভাগ করতে পারো, আর 0-র সঙ্গে 4 দিয়ে ভাগ করলে তো 0ই হবে। তা দেখো আমাদের দ্বিঘাত সমীকরণ এভাবে দাঁড়িয়ে গেল। তাহলে কি আমাদের এটি একটি দ্বিঘাত সমীকরণ, আচ্ছা আমাদের এটি একটি দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। ওকে, এবার আমরা এখানে সিদ্ধর আচার্য সূত্র লাগিয়ে দিব। তোমাদের একটু যদি সাজাই আমরা, তাহলে এখানে কিন্তু দেখো এক্সের টার্মটা নাই, ঠিক আছে? আর দ্বিঘাত সমীকরণ এইভাবে আছে s², এখানে যদি +0 × x -36 এভাবে যদি লিখি, তাই দেখো এখানে হচ্ছে আমাদের যেটা এক্সের টার্মটা, মানে এক্সের সহগটা কিন্তু 0 আছে বলে কিন্তু এক্সট্রা নাই এখানে। তাহলে এইভাবে যদি আমরা সিদ্ধর আচার্য সূত্র লাগিয়ে দিই, তাহলে অতএব লিখে দেবো শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করে পাই। শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করবো। দেখো শ্রীধর আচার্যের সূত্রটা তোমাদের একটু বোঝাই আমি, যে কোনো দ্বিঘাত সমীকরণটা কীভাবে হয়, a² + bx + c = 0। এখানে যদি আমরা শ্রীধর আচার্যের সূত্র লাগাই, তাই এক্সের মান কীভাবে পাবো, এক্সের মান পাবো -b ± √b² - 4ac/2a। এই হচ্ছে আমাদের শ্রীধর আচার্যের সূত্র, খুব ভালো একটা সূত্র। এই সূত্র ধরে আমরা একবারে এক্সের দুটো মান পেয়ে যাবো আমরা। ওকে, তাহলে ওই সূত্র প্রয়োগ করবো। তাহলে এখানে দেখো, তাহলে অতএব x = কত হবে -b, এখানে তো আমাদের দেখো মাইনাস, এটা 0 আছে বিটা, +- তাহলে 0² ওই সূত্র তো কম্পেয়ার করে একদম বসাও। আর তারপরে আছে 4ac, 4a তো 1, আর c দেখো cটা আমাদের আছে -36, আর নিচে আমরা কি দেবো 2a তো 1, বাস এটা আমরা সরল করবো, সরল করে আমরা এক্সের মান বের করে নেব। আচ্ছা সরলটা আমি এখানে দেখাই, এই জায়গায় দেখাচ্ছি আমরা। তাহলে x = কত পাচ্ছি, তাহলে 0 তো দাম নাই, তাহলে আমাদের শুধু +- থেকে গেল, এখানেও 0 দাম নাই, তাহলে আমাদের এটা মাইনাস প্লাস হয়ে যাবে। এখানে হয়ে গেল +4 × 36, আর নিচে আমাদের 2 এভাবে আছে। তাহলে দেখো +- এখানে দেখো বর্গমূল করো, তাহলে 4-এর বর্গমূল 2 হবে, আর 36-এর বর্গমূল 6, আর নিচে 2 2 কেটে দাও, তাহলে +- 6। তা দেখো এক্সের মান কিন্তু পেয়ে গেলাম +- এটা হচ্ছে আমাদের এক্সের মান। সংখ্যা দুটি আমাদের বের করতে বলেছে, এখন আমরা সংখ্যা দুটি বের করব। তাহলে x = পেয়ে গেলাম +- 6, এখানে দেখো মাইনাসটা বাদ যাবে, ঠিক আছে? তো আমরা লিখবো অতএব x = 6, যেহেতু দেখেই লিখবো, যেহেতু সংখ্যা দুটি ধনাত্মক আছে এখানে,
বলে দিয়েছিল আমাদের ধনাত্মক সংখ্যা, প্রথমে ধনাত্মক ক্রমিক সংখ্যা বলেছে, এক্সের মান 6, তাহলে অতএব আমরা সংখ্যা দুটি বের করে নেব। অতএব সংখ্যা দুটি কী হবে দেখো, তাহলে সংখ্যা দুটি আমাদের দেখো, একটা ছিল 2x, এক্সের জায়গায় 6 বসাবো, 2x - 1, ও আর একটা কথা ছিল 2x, এক্সের জায়গায় 6 + 1, এই ছিল। তাহলে কত পাবো এখানে দেখো, 2 × 12, 12 থেকে 1 বাদ দাও, তাহলে এখানে পেয়ে যাবো 11, ঠিক আছে। ও আর এখানে দেখো 2 × 12, 12 আর 1 যোগ করে এখানে পেয়ে যাবো 13, তাহলে সংখ্যা দুটি পেয়ে গেলাম 11 ও 13, এটাই আমাদের অ্যান্সার। 7-এর 1-এর প্রশ্নটা দেখো, আমাদের এটা দ্বিঘাত কর্ণীর অঙ্ক আছে, তো আমাদের সরল করতে বলেছে। তো দেখো অঙ্কটা আছে 1/√2 + √3 মাইনাস √3 + 1/2 + √3 প্লাস √2 + 1/3 + 2√2, এভাবে অঙ্কটা আছে আমাদের। ওকে, তাহলে আমরা দেখো অঙ্কটা কীভাবে করব। আচ্ছা, তোমাদের আমি বলে রাখি যে হাতের যেটা লেখা আছে, আমি হাতে লেখা আমার যদি অসুবিধা হয়, তো দেখো আমি কিন্তু যেটা ভাষা লিখছি প্রত্যেকটা ভাষা কিন্তু বলছি, আমি প্রশ্নটা লিখেছি, প্রশ্নটা কিন্তু সব বলে দিলাম, তোমাদের কিন্তু অসুবিধা হবে না। কোথাও যদি কোনো লেখা বুঝতে না পারো, যেহেতু তোমাদের স্যার বলছে, হ্যাঁ না, যেটা লিখছে সেটা বলছে, তোমরা কিন্তু সেখান থেকে ধরে নিতে পারো। ওকে, লেখা প্রত্যেকের আলাদা আলাদা আছে, কারো সঙ্গে কারো মিল হবে না। ওকে, তো তোমাদের অসুবিধা হবে না, যারা কম বুঝতে পারছো আমি কিন্তু বলে দিচ্ছি লেখাগুলো, কোনো অসুবিধা হবে না, তোমরা শুধু দেখো মন দিয়ে, সবগুলো কিন্তু বুঝতে পারবা। যারা প্রথম থেকে আমার ক্লাসগুলো দেখছে, হাতে লেখা কী আছে, যে দেখে দেখে একটা অভ্যস্ত হয়ে যায় যে কীভাবে লেখাটা লিখছে। তোমরা যদি হঠাৎ দেখো, প্রথমে দেখো, তাহলে বুঝতে পারবা না। যারা প্রথম থেকে আমার ক্লাসগুলো দেখে আসছে, তারা কিন্তু ধরে নিতে পারবে স্যার কী লিখছে এবং কী বলছে। কিন্তু আমি কিন্তু প্রতিটা ভাষা, প্রতিটা উচ্চারণ কিন্তু বলে দিচ্ছি, লেখাটা কিন্তু যেটা লিখছে সেটাও কিন্তু বলে দিচ্ছি, তোমাদের অসুবিধা হবে না, ঠিক আছে। তোমরা যদি ক্লাসগুলো মন দিয়ে দেখো, সব তোমরা বুঝতে পারবা। আর প্রথম থেকে ক্লাসগুলো দেখো, সবগুলো ক্লাস অ্যাটেন্ড করতে হবে, সবগুলো ক্লাস দেখতে হবে, তারপর তোমরা কিন্তু সব অঙ্ক ডিটেলসে তোমরা বুঝতে পারবা। তো চলো দেখো, আজকে আমরা এই দ্বিঘাত কর্ণীর সরলটা করে দেখাবো আমি তোমাদের। তাহলে এটা আমাদের কী হবে দেখো, আমাদের এখানে হবে 1/, দেখো দ্বিঘাত কর্ণী বলতে হর কর্ডিনেশন করব, তাহলে হর কর্ডিনেশন আমরা কীভাবে করব, তো যেটা আমাদের আছে হরে √2 + √3, তার বিপরীত সাইন দিয়ে গুণ করো, তাহলে √2 - √3, এটাতে আমাদের গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এবার যেটা তোমরা দিয়ে গুণ করলা হরে, সেটা দিয়ে উপরে গুণ করো, তাহলে এটা √2 - √3 দিয়ে 1কে গুণ করলে আমাদের √2 - √3 হয়ে যাবে। এভাবে বলা হয় হর কর্ডিনেশন, এভাবে করতে হবে। তা চলো প্রত্যেকটা আমরা করে নিব। এখানে আমাদের দেখো 2 + √3 আছে, আর উপরে আছে √3 + 1, তার গুণ করবো কত দিয়ে, 2 - √3 দিয়ে গুণ করব, উপরেও গুণ করব 2 - √3 দিয়ে, বাস। এবার শেষেরটা আমাদের উপরে আছে √2 + 1, আর নিচে আছে 3 + 2√2, আমরা কত দিয়ে গুণ করব, 3 - 2√2 দিয়ে গুণ করব, আমরা উপরেও গুণ করব 3 - 2√2। ওকে, চলো এবার আমরা সরলটা করি। এবার উপরে তো বসে গেল, উপরেরটা বসিয়ে দিলাম, আর নিচে দেখো a + b × a - b, তাহলে এটা a² - b², a² মানে b² এর সূত্র, এটা আমরা লাগিয়ে দেবো কাজে। আর এখানে দেখো একইভাবে এখানে গুণ করতে হবে, চলো করণীর গুণটা করি, √3 দিয়ে গুণ করছি, তাহলে √3 আর 2 গুণ করো, তাহলে 2√3, সংখ্যা আর করণী তাহলে পাশাপাশি বসে যাবে, সংখ্যাটা 2 আর করণী √3টা বসে গেল। এবার √3 দিয়ে এবার √3কে গুণ, প্লাস মাইনাসে মাইনাস, এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস দিলাম, √3 গুণ করবা, এটা 3 পেয়ে যাবা, মানে একই সংখ্যার করণীর গুণ, তাহলে করণী উঠে গেল, ঠিক আছে, রুটটা উঠে যাবে আর 3টা থেকে যাবে, বাস। এটা এইভাবে তোমাদের এখানে বলি, এই যে √3 গুণিত √3, করণীর গুণ আমি কী শিখেছি দেখো, করণীটা দিলাম আর 3 গুণিত 3, তাহলে এখানে দেখো দুটো 3-এর জন্য একটা 3 বেড়ে যাবে, বর্গমূল 3-এর নিয়ম, তাহলে √3 গুণ করে কত পাবো, 3 পাবো। এভাবে আমরা এখানে সরলটা করেছি, √3 গুণ করে 3। আচ্ছা, তাহলে এটা হয়ে গেল। এবার 1 দিয়ে গুণ করি, +1, তাহলে প্লাস 2 × 1 = 2, আর -1 দিয়ে এটা কত হবে, -√3, আর নিচে a + b × a - b, তাহলে a² - b²। ওকে, চলে এসো এখানেও করণীর গুণ করো একইভাবে, এটা 3√2 হবে, আর এটা হয়ে যাবে আমাদের দেখো -2 গুণিত √2 এর 2 হয়, যেটা আমি দেখালাম তোমাদের। আবার 1 দিয়ে গুণ, প্লাস 3 × 3 মাইনাস, আর 2√2টা বসে যাবে 1 দিয়ে গুণ করলে, আর নিচে a + b × a - b, তাহলে a² - b²। চলো আমরা সরলটা করি। তাহলে উপরে দেখো, উপরে আমাদের কত আছে, √2 - √3,
আর নিচে দেখো এটা হবে 2 আর এটা হবে আমাদের 3 মাইনাস, আর উপরে 2, এখানে দেখো আমাদের এই যে দুটো √3 আছে আর এখানে একটা √3, তাহলে এটাতে আমরা বিয়োগ হয়ে আমাদের কটায় হবে, একটা √3 হবে, তাহলে এখানে আমরা একটা √3 দিয়ে দেবো। আর এটা যে বিয়োগ করো এটা -1 পেয়ে যাবা, আর নিচে 4 মাইনাস এটা 3 পেয়ে যাবা। দেখো 4 থেকে 3 এটা আমাদের বিয়োগ হবে। আচ্ছা এখানে চলে এসো, এখানে তোমাদের বলে দিই যে করণীর স্কোয়ার √3 স্কোয়ার মানে কি, স্কোয়ারের জন্য করণীটা উঠে যাবে আমাদের 3 থেকে যাবে, মানে √3 স্কোয়ার মানে এইভাবে দাঁড়াবে, দুটো হবে √3 আর √3 গুণ করে 3 পাবা, দেখালাম আমি। চলে এসো এখানে দেখো 3√2 মাইনাস 2 দিয়ে 4, আর এটা দেখো এটা +3, আর এটা আছে -2√2, আর নিচে কত আছে, নিচে 9 মাইনাস এটা ভাঙালে কত হবে দেখো, এটা 2 এর স্কোয়ার 4, এটা 4 ইন্টু আর √2 স্কোয়ার কত হবে, √2 স্কোয়ার হবে 2। চলো এখানে উপরে √2 মাইনাস √3 আর নিচে কিন্তু দেখো -1 বিয়োগ করে, আর এখানে √3 -1 নিচেতে 1, আর উপরে দেখো এই যে 3টা √3 আর 3টা থেকে 2টা 2√2 চলে যাবে, এখানে 3√2 আছে আর এখানে -2√2 আছে, তাহলে বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে হবে আমাদের দেখো একটা √2 থেকে যাবে, আর এটা বিয়োগ করলে -1 পাবা। আর নিচে দেখো নিচে কত পাবা, 4 2 8 আর 9 থেকে 8 চলে গেল, তাহলে 1 পাবা। এবার দেখো এটা মাইনাস দিয়ে দেখো এটা গুণ হয়ে যাবে, তাহলে এদের সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, তাহলে -√2 পেয়ে যাবা, আর মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ঠিক আছে, এটা মনে রাখবা কিন্তু, কারণ এই মাইনাসটা এখানে চলে আসবে আর মাইনাস দিয়ে গুণ, তো এটা মাইনাস এটা প্লাস হবে। আর একইভাবে এখানেও দেখো এই মাইনাসটা গুণ করো, তাহলে -√3 এটা +1 পেয়ে যাবা, একের তো দাম নাই, একগুলো আর বসাচ্ছি না আমরা, আর এখানে +√2 -1। চলো এবার দেখো কাটাকাটি যাচ্ছে, আমাদের -√2 +√2 কেটে গেল, +√3 আর -√3 কেটে গেল, এখানে +1 আর -1 কেটে গেল, সব কেটে গেছে, তাহলে অ্যান্সার আমাদের 0, এটাই আমাদের অ্যান্সার। দেখো 7 2 প্রশ্নটা বলছি x + y ভেরিয়েস z, x² + y² + xy ভেরিয়েস z², ঠিক আছে। ভেদকে আমরা ভেরিয়েস বলবো, কারণ ভেদে ইংরেজি ভেরিয়েশন, আর ভেরিয়েশন থেকে কথাটা ভেরিয়েস এসেছে, ওকে। আচ্ছা এই দুটো দেওয়া আছে আমাদের, আর আমাদের এখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে x² + y² ভেরিয়েস xy, এটা আমরা প্রমাণ করে দেখাবো এই দুটোর সাহায্য নিয়ে। তো দেখো প্রথমে কী করছি, প্রথমটা আমরা ভেদ উঠাবো, তাহলে অতএব x + y = k1z, ঠিক আছে, কারণ আমরা ভেদকে উঠালে সমান আর একটা ধ্রুবক আসবে, আর ধ্রুবক এই যে k1টা আছে, k1 যেখানে অশূন্য ভেদ ধ্রুবক আছে, পরে আমি বলছি। এখান থেকে আমরা কী করবো, জেডের মানটা বের করে নিই, তাহলে যে জেডের মানটা বের করো, তাহলে x + y আর নিচে কী হয়ে যাবে k1, এবার জেডের মানটা বের করে দিলাম। এবার এখানে চলে আসা, এখান থেকে আমরা কী করবো, এখানেও আমরা ভেদটা উঠাবো, তাহলে এখানে যে ভেদ উঠাও, তাহলে x² + y² + xy, তাহলে এখানে সমান k2 কী পেয়ে যাবে z²। এবার এখানে এই যে z² জেডের মানটা যে বের করে রেখেছি এখানে পুট করে দিচ্ছি আমরা, বা x² + y² + xy সমান, তাহলে দেখো এখানে k2 আছে, আর জেডের জায়গায় জেডের মানটা বসাবো x + y, আর নিচে আছে k1 তার হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা এটা দেখো এটা সলভ করি আমরা, এখানে আমরা k2 আর নিচে k1 তার স্কোয়ার পাবা, আর এখানে আমরা কি করব দেখো, এটা x + y হোল স্কোয়ার সূত্র এটা করে দেবো, তাহলে একবার করে দিচ্ছি আমি, x² + 2ab + b² সূত্রে ফেলে দিলাম। আচ্ছা এই যে ধ্রুবকগুলোকে বড় ধ্রুবককে ছোট ধ্রুবক নেওয়া যায়, আমরা ধরে নিলাম। আচ্ছা এখানে একটু পাশে বলে দিই তোমাদের k1 k2গুলো কি, k1, k2 এরা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক, এই কথাটা কিন্তু লিখবা, ঠিক আছে, অশূন্য ভেদ ধ্রুবক, এটা হচ্ছে আমাদের কি k1 k2। আচ্ছা তো দেখো এদেরকে আবার ধরে নিলাম এখানে m, তাহলে এখানে দেখো আমরা কি করব, এটা একটু পার্ট ভেঙে নিই আমরা, এটাকে আমরা লিখব x² + y² করলাম প্লাস m × 2xy, ঠিক আছে, mটা একবার এদের দুজনের সঙ্গে গুণ আর mটা এই দুজনের সঙ্গে করা যাবে গুণটা। এখানে আমরা বলে দেবো যেখানে mটাকে আমরা ধরেছি k2 / k1 তার স্কোয়ার, এটা ধরেছি আমরা। এরা কি, এরা হচ্ছে আমাদের অশূন্য ধ্রুবক, এখানে কিন্তু ভেদ বলবা না, এখানে কি বলবা, অশূন্য ধ্রুবক বলবা, অশূন্য ধ্রুবক এরা। আচ্ছা চলে এসো এবার এখানে, এবার যদি আমরা দেখো
বাঁদিকে নিয়ে এসে একটু কমন টমন নিতে কীভাবে দাঁড়াবে দেখো। তাহলে আমরা এটা এই জায়গা দেখো, এই জায়গাটা তাহলে এখান থেকে বাঁদিকে নিয়ে এসে আমরা কমন নিচ্ছি এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা কমন যদি নিই তাহলে আমাদের কে পড়ে থাকবে, আমাদের পড়ে থাকবে এখানে এদিকে 1 আর এটা মাইনাস এম, এভাবে দাঁড়াবে জিনিসটা। আর এটা দেখো এক্স ওয়াই, এবার এটাকে বাঁদিকে নিয়ে আসবো, তো এটাকে যে বাঁদিকে নিয়ে আসি তাহলে আমাদের এখানে এক্স ওয়াই কমন নিই, এক্স ওয়াই কমন নিলে এখানে 1 আর এখানে কী থাকবে, এখানে আমাদের মাইনাস আমাদের থাকবে এখানে 2m থেকে যাবে, দেখো এরকম থেকে যাবে এটা। আর ডান দিকে আমরা কি, ডান দিকে 0 করে দিলাম, মানে এই দুজনকে বাঁদিকে নিয়ে আসলাম, বাঁদিকে নিয়ে এসে এটা থেকে আমরা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিলাম, আর এটাকে বাঁদিকে নিয়ে আসলাম, এটার সঙ্গে যে এটা আছে তাহলে এখানে আমরা এক্স ওয়াই কমন নিয়ে আমাদের এভাবে দাঁড়িয়ে যাবে বাস। আচ্ছা তাহলে এবার দেখো, এবার আমরা কি করব, আচ্ছা এটাকে আমরা ডান দিকে নিয়ে যাই একটাকে যে কোনো, তাহলে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এম, তাহলে একে যদি আমরা ডান দিকে নিয়ে যাই তাহলে কত হবে দেখো, এটা হবে দেখো একে খালি চেঞ্জ করে নাও, তাহলে সমান সমান এটা আমরা করে নেব দেখো 2m মাইনাস 1, যেহেতু মাইনাস হয়ে যাবে এটাকে ঘুরে নিলাম, আর এটা এক্স ওয়াই এরকম করে নিতে পারবা। আচ্ছা এবার আমরা কি করছি দেখো, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে থাকলো সমান সমান 2m মাইনাস 1, তার নিচে আমরা 1 মাইনাস এম দিয়ে দিলাম, আর এখানে তো এক্স ওয়াই আছে। ওকে, এবার এই যে বড় ধ্রুবকটাকে আমরা ছোটো ধ্রুবক ধরে নেব, তাহলে এখানে এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটাকে আমরা ছোটো ধ্রুবক এন ধরে নিই, এন এক্স ওয়াই, ঠিক আছে। এই কথা আমি আবার বলে দিই তোমাদের, এটা আমরা নিয়ে গেলাম ডান দিকে, তো এটা মাইনাস আসবে, সেই মাইনাসটা এখানে ভিতরে ঢুকে দেখো এটা আমাদের কী করে দিয়েছে, এটা আমাদের মাইনাস হয়ে গেছে, আর এই যে মাইনাসটা এটা প্লাস হয়ে গেছে, তোমরা খেয়াল করবা কিন্তু ওটা ওইদিকে নিয়ে গিয়ে আমরা একটু কাজ করেছি, একটু এদিক করে তোমরা মিলিয়ে নিবা। আর এই বড় ধ্রুবকটাকে ছোটো ধ্রুবক ধরে নিলাম আমরা, এটাকে এখানে পাশে বলতে পারো, এখানে হচ্ছে এনটা আমাদেরকে, এনটা হয়ে গেল আমাদের 2m মাইনাস 1 আর নিচে 1 মাইনাস এম, এখানে এটা কি, এরা হচ্ছে অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, এখানে ভেদ ধ্রুবক বলবো না, এটা ভেদ নয়, অশূন্য ধ্রুবক। আর এখানে আমরা ভেদ উঠিয়ে k1 k2 পেয়েছিলাম বলে অশূন্য ভেদ ধ্রুবক বলবো, খেয়াল করবা এখানে অশূন্য ভেদ ধ্রুবক, আর এখানে শুধু অশূন্য ধ্রুবক, অশূন্য বলতে শূন্য হবে না, শূন্য ছাড়া, এই জন্য অশূন্য বলা হয়। দেখো এরকম আসলো আমাদের সরলটা। এবার কিন্তু দেখো এখান থেকে কিন্তু এই প্রমাণটা আমরা পেয়ে যাব, সমান সমান আর ধ্রুবকটা উঠিয়ে আমরা ভেদ নিয়ে আসতে পারবো। তাহলে অতএব এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিয়েস এক্স ওয়াই, দেখো প্রমাণটা আমরা চলে আসলো, এখানে আমরা লিখে দেবো প্রুভড। এবার দেখো 8-এর প্রশ্নগুলো, 8-এর 1-এর প্রশ্নটা আমাদের আছে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স সমান সমান সি প্লাস এ মাইনাস বি ইন্টু ওয়াই সমান সমান এ প্লাস বি মাইনাস সি ইন্টু জেড সমান সমান যদি 2 হয়, তার আমাদের প্রমাণ করতে বলেছে 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x সমান সমান এ বি সি, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, মানে এর মানটা আমরা দেখাতে হবে কত, এর মানটা আসবে এ বি সি সলভ করে। তা দেখো এর সাহায্য নিয়ে আমরা এটা প্রমাণ করে দেখাবো। তো আমরা প্রথমে কী করবো, দেখো 3 জনের মান কিন্তু আমাদের 2 দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা এক্সের মানটা বের করতে পারবো। তাহলে অতএব এখান থেকে যদি এক্সের মানটা বলি কত হবে, তাহলে এই যে এটা সমান যদি 2 হয় তাহলে 2 হয়ে যাবে, 2 এটা নিচে নেমে যাবে বি প্লাস সি মাইনাস এ। আচ্ছা আমরা এখান থেকে মানটাকে উল্টে দিই আমরা, বা এক্স আছে না, তো আমরা 1/x করে দেবো, তাহলে এটাকে যে উল্টে নিতে, এটাকে উল্টে নিতে হবে, এটা বি প্লাস সি মাইনাস এ নিচে কী হবে 2 হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা প্রত্যেকটা করে নিই। আচ্ছা এখান থেকে দেখো এটা আমরা যদি বলি 1/y কত হবে, একইভাবে এর মতন আমরা উপরে চলে যাবে, এটা সি প্লাস এ মাইনাস বি আর 2টা নিচে, একইভাবে এখানে কার মানটা বের করবো 1/z এর মানটা যদি বের করি তাহলে এটা উপরে যাবে এ প্লাস বি মাইনাস সি আর নিচে আমরা 2টা দিতে পারবো, ঠিক আছে। সেভাবে মানগুলো বের করে নিলাম, এই মানগুলো কাজে লাগবে, দেখো 1/x 1/y 1/z আছে এখানে। এবার আমরা কি করব, বাম পক্ষটা টুকি আমরা LHS, বাম পক্ষটা আছে কত 1/x প্লাস 1/y ইন্টু 1/y প্লাস 1/z ইন্টু 1/z প্লাস 1/x। চলো মানগুলো এবার বসিয়ে দেবো আমরা। এখন দেখো এখন 1/x এর মানে এই যে দেখো বি প্লাস সি মাইনাস এ আর নিচে 2 প্লাস 1/y সি প্লাস এ মাইনাস বি নিচে 2, দেখো মান আমরা বসিয়ে দিলাম, চলে এসো এখানে 1/y,
তাহলে সি প্লাস এ মাইনাস বি বাই টু, দেখো দেখে দেখে মানগুলো একটু বসাবা। আর 1/z প্লাস 1/z হচ্ছে এ প্লাস বি মাইনাস সি আর নিচে 2। এবার এখানে চলে আসবো, তাহলে এখানে আমরা বসাই। এখানে 1/z হচ্ছে এ প্লাস বি মাইনাস সি নিচে 2 আর 1/x প্রথমটা বি প্লাস সি মাইনাস এ বাই 2 সব মান বসিয়ে দিলাম। এবার সরল করে আমরা দেখো এবিসি নিয়ে আসবো। তো চলে আসবে এবিসি, লক্ষ্য করো আমরা এখান থেকে যদি আমরা লসাগু করি তাহলে লসাগু তো 2, তাহলে এটা আমাদের দেখো বি প্লাস সি মাইনাস এ প্লাস সি প্লাস এ মাইনাস বি পাবা। কীভাবে এখানে লসাগু করে নাও, 2 লসাগু সি প্লাস এ মাইনাস বি প্লাস এ প্লাস বি মাইনাস সি, ভাবনাসে যোগ বিয়োগ করছি আমরা। এখানে লসাগু হরটি লসাগু 2 এ প্লাস বি মাইনাস সি প্লাস বি প্লাস সি মাইনাস এ। এবার দেখো এখানে আমাদের কাটবে কি, এ আর এ কাটছে, বি আর বি কেটে যাচ্ছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 2c/2 এভাবে থাকলো। এখানে দেখো বি বি কাটবে, সি সি কাটছে, তাহলে এখানে দেখো 2a/2 পাচ্ছি। এখানে কে কাটছে, এখানে সি সি কেটে গেল, এ কেটে গেল, তাহলে আমরা এখানে পাবো 2b/2, কারণ দুটো বি বাড়ছে, দুটো বি যোগ করে 2b। এবার 2গুলো কেটে দাও, 2 2 কেটে গেল, এখানে 2 2 কেটে গেল, এখানেও 2 2 কেটে গেল। তাহলে দেখো আমাদের এ বি সি বেঁচে আছে, তাহলে আমরা লিখবো এ বি সি, এটাতে আমাদের ছিল ডান পক্ষ রাইট হ্যান্ড সাইড, তাহলে আমরা করে দিলাম প্রমাণ, লিখে দেবো প্রুভড। এবার 8-এর 2-এর প্রশ্নটা দেখো, আমাদের দেওয়া আছে a/b সমান সমান c/d সমান সমান e/f দেওয়া আছে। তা প্রমাণ করতে বলেছে আমাদের 2a³ প্লাস 3c³ প্লাস 5e³ = 2b³ প্লাস 3d³ প্লাস 5f³ সমান সমান আমাদের দেখাতে বলেছে ACE = BDF। এটা আমাদের প্রমাণ করতে হবে, বাম পক্ষ সমান সমান ডান পক্ষ আমরা দেখাবো। ঠিক আছে, এটা হচ্ছে কে মেথডের অঙ্ক আছে, তাহলে আমরা কে ধরবো, তো প্রথমে আমরা বাই করে নিই আগে। তাহলে অতএব আমরা এখানে করতে পারবো, অতএব a/b সমান সমান c/d সমান সমান e/f। আমরা কে ধরে নিই, কে ধরি, তাহলে দেখো এখান থেকে কে ধরি, তো প্রত্যেকের মান তো কে, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো a সমান সমান b কে। এই যে এখান থেকে দেখো বিটা বর্গগুণ হয়ে যাবে বি কে, তাহলে একইভাবে এখানে সি এর মানটা পাবা, সি সমান সমান ডি কে পেয়ে যাবা। এখান থেকে ই এর মানটা পাবা কত, এফ কে পেয়ে যাবা। এবার আমরা বাম পক্ষটা সরল করি, তো চলো বাম পক্ষটা নিয়ে চলে আসবো। লক্ষ্য করো এখানে কিন্তু কথা মান বসাতে কিন্তু পারবা না, তাই না, করবে নয় এগুলো। তাহলে বাম পক্ষটা টুকে নিই, বাম পক্ষটা আমাদের আছে, আচ্ছা অনুপাত যখন আছে আমরা বাই করে নিই। তাহলে উপরে আছে 2a³ প্লাস 3c³ প্লাস 5a³ এটা বাই, এই যে এটা ইসডু আছে, ইসডুর জন্য অনুপাতের জন্য আমরা বাই করে নেব। তারপর এটা নিচে লিখব 2b³ প্লাস 3d³ প্লাস 5f³। চলো এবার আমরা কী করবো, মানগুলো বসিয়ে দিই। 2 এর মান হচ্ছে দেখো বি কে তার হোল কিউব প্লাস 3 সি এর মান ডি কে তার হোল কিউব প্লাস 5 আর ই এর মান এফ কে তার হোল কিউব। আর নিচে দেখো বি ডি আর এফ এদের কিন্তু মান জানা নাই, এটা বসে যাবে 2b³ প্লাস 3d³ প্লাস 5f³ উপরে একটু সরল করি আমরা, 2 ইন্টু কত হচ্ছে দেখো b³ k³ প্লাস 3 ইন্টু এখানে d³ ইন্টু k³ প্লাস 5 ইন্টু f³ k³ আর নিচেরটি বসিয়ে দাও 2b³ 3d³ প্লাস 5f³ উপর থেকে দেখো k³ কিন্তু কমন যাচ্ছে, তাহলে k³ কমন নিলে আমাদের থেকে যাবে 2b³ প্লাস 3d³ প্লাস 5f³ আর নিচে এটাই আছে, এটাই বসিয়ে দাও। যেটা আছে সেটা আমরা বসিয়ে দিলাম। এবার দেখো এই যে পার্টটা, এই পার্টটা কিন্তু সমান হয়ে গেছে, এই পার্টটা কিন্তু কেটে গেল, তো আমাদের শুধু এখানে থেকে গেল k³। তাহলে বাম পক্ষটা কথা বললাম সরল করে k³ পেয়ে গেলাম। এবার ডান পক্ষটা সরল করি, দেখবা k³ পাবা। তাহলে আমরা লিখবো এখন রাইট হ্যান্ড সাইড
এটা অনুপাত আছে, তো আমরা যদি বাই করে নিই অনুপাতকে, তাহলে ACE বাই BDA পেয়ে যাবা। মান বসাবো, এর মান দেখালাম বিকে, তাহলে এর জায়গায় বসাবো বিকে ডট, সি এর মান ডিকে, আর ই এর মান এফকে, আর নিচে BDF, সেটা আমাদের ডি আছে। এবার দেখো 3টা কে আছে, তাহলে আমরা বলবো কে কিউব, 3টা কে এর গুণ, তারপরে BDF আমরা এক জায়গায় রাখলাম, আর নিচে আবার BDF আছে, BDF কেটে দাও, তাহলে এখানে দেখো আমাদের কে কিউব থেকে আছে। তাহলে দেখো বাম পক্ষ ডান পক্ষ সমান, তাহলে আমরা লিখে দেবো LHS সমান RHS। এদেরকে বলা হয় দেখো এল থেকে লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ, তাহলে প্রমাণিত। প্রুফ লিখবো আমরা, প্রুভড। দেখো 10-এর আগের প্রশ্নটা আমাদের বলছে এখানে অকেন্দ্র বৃত্তের দুটি যে AB ও CD পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করো যে কোণ AOD প্লাস কোণ BOC সমান সমান 2 ইন্টু কোণ BPC হবে আমাদের। দেখো আমাদের প্রমাণটা এখানে লিখেছি, কোণ AOD প্লাস কোণ BOC সমান সমান 2 ইন্টু কোণ BPC, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দেখো আমাদের এখানে একটা অকেন্দ্র বৃত্ত বলেছে আর দুটি যে বলেছে ABCD, এবং যে দুটি পরস্পর P বিন্দু ছেদ করেছে, তা ছবি এঁকে আমরা প্রশ্নটা ভালো করে বুঝি। তাহলে আমাদের বৃত্ত অঙ্কন করতে হবে। তা দেখো আমরা একটা বৃত্ত অঙ্কন করছি, এবার আমরা একটা AB আর CD যে তৈরি করি। এখানে আমরা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, ঠিক আছে, এখানে আমাদের ও কেন্দ্র আছে। এবার দেখো আমরা করি AB একটা যে তৈরি করি, আগে CD করে দিচ্ছি। তাহলে এই যে আমাদের দেখো আমরা যে নিয়ে নিলাম, এটা নিলাম C, এটা নিলাম D, তাহলে যে CD আমাদের একটা যে, আর একটা AB যে তৈরি করি। তাহলে আমরা এইভাবে AB যে তৈরি করছি, এই যে তো এটা আমাদের A, এটা হচ্ছে আমাদের B, তাহলে AB আমাদের একটা যে। তাহলে দেখো কোণ AOD, তাহলে আমরা AOD, তাহলে AO যোগ করতে হবে আর OD যোগ করতে হবে। তো চলো যোগ করো, তাহলে আমরা এখানে যোগ করি AO যোগ করব, আর এই যে OD যোগ করব, ঠিক আছে, প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে। এই কোণটা, আর দেখো BOC, তাহলে OB আর OC যোগ করতে হচ্ছে, প্রশ্ন অনুযায়ী আমাদের ছবিটা তৈরি হবে। তাহলে চলো OB যোগ করি, তাহলে আমরা OB যোগ করছি, এই যে OB যোগ করলাম, আর OC, এই যে OC যোগ করে দিলাম। তাহলে BOC কোণটা দেখো BOC এই কোণটা, তাহলে এই যে AOD এই কোণটা আর BOC এই কোণটা, এদের যোগফলটা আমাদের 2 কোণ BPC। দেখো আমাদের যেটা ছেদ করেছে, আমাদের যে দুটি AB যেটা আর CD যেটা, দেখো এখানে ছেদ করেছে, তাহলে এখানে আমরা P বিন্দু নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের P বিন্দু। তাহলে আমাদের 2 BPC কোণটা দেখো BPC, মানে এই কোণটা, এই কোণের ডবল হবে BPC, তাই না, এটাতে বলেছে আমাদের। তো এটা আমরা প্রমাণ করে দেখাবো তোমাদের, ঠিক আছে। তাহলে প্রমাণটা করার জন্য আমরা অঙ্কন করি, আমরা AC যোগ করে দিচ্ছি। দেখো এদিকে আমরা কি যোগ করব, AC আমরা যোগ করে দিলাম, এটা আমরা করলাম অঙ্কন। এখানে লিখে দেবো আমরা অঙ্কন করেছি AC যুক্ত করলাম, আচ্ছা এটা আমাদের হচ্ছে অঙ্কন AC যুক্ত করলাম। আচ্ছা এবার দেখো, এবার আমরা করব কি, এবার আমরা দেখাবো যে একই বৃত্তের চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে। এখানে দেখো আমাদের AOD, এই যে কেন্দ্রস্থ কোণটা আছে, তাহলে বৃত্তস্থ কোণ আছে আমাদের ACD, তাহলে এই AOD কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণ ACD এর ডবল হবে, এটা আমরা বলবো। তো এখানে বলে দিই, যেহেতু বা আমরা জানি লিখব, আমরা জানি একই বৃত্তচাপের উপর, আমরা জানি একই বৃত্তচাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, ঠিক আছে, এটা তোমরা জানো। কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে, একই চাপ বলতে দেখো এখানে AD চাপ, এই যে AD চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা আছে AOD আর বৃত্তস্থ কোণটা আছে ACD। তাহলে আমাদের দেখো আমরা কী দেখাবো, তাহলে অতএব বলে দেবো, অতএব কোণ AODটা হবে, এই যে কেন্দ্রস্থ কোণটা 2 কোণ বৃত্তস্থ কোণ মানে ACD, কোণ ACD, ওকে।
এই যে এসিডি, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো, এবং আরেকটা দেখাবো আমরা, এই যে এবার একই চাপটা দেখাচ্ছে আমরা, দেখো এই যে বিসি, তাহলে বিসি চাপের উপর অবস্থিত বিওসি কেন্দ্রস্থ কোণটা, বৃত্তস্থ কোণ আছে বিএসি, তার ডবল হবে। তাহলে এবং আরেকটা দেখাবো, এবং কেন্দ্রস্থ কোণটা আছে বিওসি, দেখো এখানে এই যে এওডি আর এই যে বিওসি, এখান থেকে তোমরা বুঝতে পারবা। তাহলে বিওসি কেন্দ্রস্থ কোণটা নিলাম, তাহলে ডবল হবে কার, কোণ এই যে বিএসি, আমরা দেখাবো এখানে বিএসি। আচ্ছা এটাকে আমরা ধরো 1 নং নাম দিলাম, এটাকে আমরা 2 নং নাম দিলাম। তাহলে এখন আমরা এটাকে যোগ করে নিই, তাহলে আমরা যোগ করব 1 যোগ 2, এটা যদি যোগ করে নিই তাহলে আমরা দেখো তো কোণ পেয়ে যাবো এওডি যোগ কোণ বিওসি, আর এদের যোগ করো, তাহলে 2টা কমন নিয়ে নিচ্ছি আমরা, তাহলে কোণ এসিডি প্লাস কোণ বিএসি, বাস ঠিক আছে। এখন আমাদের দেখো, আমাদের এই যে কোণ এসিডি কোণ বিএসি এর মানটা আমরা বের করব, ঠিক আছে। দেখো আমরা কীভাবে বের করছি, আমরা লক্ষ্য করো এখানে এই যে ত্রিভুজ নিচ্ছি আমরা, আচ্ছা এইদিকে আমরা বের করি এই জায়গা, তো আমরা নেব, এখন দিয়ে বলি, এখন দেখো ত্রিভুজ কোনটা নিব, এই যে এপিসি ত্রিভুজ, এপিসি ত্রিভুজটা লক্ষ্য করো, এই ত্রিভুজ থেকে আমরা নিব এপিসি ত্রিভুজ এর বহিস্থ কোণটা, বহিস্থ কোণটা কে আছে, বহিস্থ কোণটা নিব, এই কোণটা নিব, দেখো বিপিসি কোণটা, এই ত্রিভুজের এপিসি ত্রিভুজের বহিস্থ কোণটা বিপিসি। তাহলে বিপিসি কোণটা দেখো আমরা জানি যে কোনো ত্রিভুজের বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান হবে। তাহলে অন্তস্থ বিপরীত কোণ হচ্ছে, দেখো এই যে এই কোণটা, এই যে এই কোণটা আমরা নেব, বা এটা কোণ নাও, যেটা কোণ নিতে পারো। তাহলে এটা পিএসি, আর এটা হবে দেখো পিসিএ, আমরা যদি বলি পিসিএ প্লাস কোণ আর পিএসি, ঠিক আছে। এই যে বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটি যোগফলের সমান, পিসিএ এই কোণটা আর এই কোণটা পিএসি এই কোণটা। এবার দেখো এখানে এই যে পিএসি যে কোণটাকে বললাম পিসিএ, এটাকে তো আমরা ডি বা এসিডি বলতে পারবো, তাই না। তো এটাকে আমরা দেখো এসিডি বলে দিচ্ছি, এসিডি, ঠিক আছে। যেটা আমাদের আছে পিসিএ সেই কোণটা আমাদের এসিডি, লক্ষ্য করো তোমরা, পিসিএ আর এসিডি ওই কোণটাই তো, খালি পি এর জায়গায় ডি বলে দিয়েছি আমরা, তাহলে এসিডি বলে দিলাম, যেহেতু এখানে আমাদের এসিডি আছে, এসিডি এটা আছে। আর যে পিএসি যেটা বলছি পিএসি, তো এটাকে তোমরা বলতে পারো যে এটা বিএসি বলবা, পি এর জায়গায় বি বলে দিলাম, এই সরলরেখাটা দেখো একই সরলরেখা আছে, পিএসি কোণটাকে আমরা বিএসি বলে দেবো, তাহলে এখানেও লিখবো আমরা বিএসি বলে দিলাম, বাস। তাহলে দেখো তো এই যে কোণ বিপিসিটা আমরা পেয়ে গেলাম, কিন্তু এটা এই দুটো কোণের যোগফলের সমান কিন্তু কোণ বিপিসি, তাহলে এই দুটো কোণ হচ্ছে এর, এই দেখো, তাহলে এদের মানটা এই যে কোণ বিপিসি বসিয়ে দেবো, ওকে। তাহলে এখানে একে যদি আমরা নাম দিয়ে দিই, একে 3 নং নাম দিয়ে দিই, তাহলে এখানে আমরা দেখো মানটা বসিয়ে দিচ্ছি এখানে, 2 ইন্টু কোণ বিপিসি, এটা কোথা থেকে পেলাম, 3 থেকে। তা দেখো তো আমরা প্রমাণটা কিন্তু চলে আসলো না, কোণ এওডি সব প্লাস কোণ বিওসি সমান কী পেয়ে গেলাম, 2 কোণ বিপিসি। একটু অত দিয়ে ভালো করে লিখে দিই আমরা, কোণ এওডি প্লাস কোণ বিওসি আমরা পেয়ে গেলাম 2 ইন্টু কোণ বিপিসি, বাস লিখে দাও প্রুভড। খুব ভালো একটা প্রমাণ, একটু ভালো করে দেখো। এবার 10-এর 2 নম্বরটা করাবো। আচ্ছা তোমাদের বলি যে পাশে আমাদের পুজো হচ্ছে, এটা নরসিংহ পুজো হচ্ছে পাশে, তা আওয়াজ চলছে, ডিজে বাজছে, তা আমি তো আওয়াজ শুনতে পাচ্ছি, তো তোমরা শুনতে পাচ্ছ সম্ভবত, মনে হালকা শুনতে পাবা, পাশে যেহেতু পুজো হচ্ছে ডিজে চলছে, তো গানের আওয়াজ তোমরা পাচ্ছ মনে হয়, জানি না পাচ্ছ কি পাচ্ছ না। তো যাই হোক, তো আমরা অঙ্ক শিখছি, অঙ্ক করছি, তো অঙ্কের সাথে সাথে যদি একটু গান চলে, গানের যদি আওয়াজ পাওয়া যায় তার কোনো অসুবিধা নাই। তো চলো আমরা গান শুনতে শুনতে অঙ্কগুলো করবো আর ভালো করে বুঝবো। তো আমরা 10-এর 2 নম্বরে যেটা আছে, তাই না, তো 10-এর 2 নম্বর অঙ্কটা আমরা পড়ি, কী বলছি দেখো। তো এখানে বলছে এবিসি ত্রিভুজের কোণ বি 90 ডিগ্রি, বি কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে, মানে সমকোণ ত্রিভুজ বলেছে, আর বিসি বাহুর উপর ডি যে কোনো বিন্দু হলে প্রমাণ করো যে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এটা প্রমাণ করতে হবে, দেখো প্রমাণটা আমি লিখে রেখেছি, আমাদের এটা প্রমাণ দেখাতে হবে, এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো চলো প্রমাণটা আমরা করে দেখাবো, তার আগে আমরা ছবিটা
একে আমরা ভালো করে প্রশ্নটা বুঝবো। আমাদের প্রথমে এবিসি ত্রিভুজ, বি কোণটা কিন্তু 90 ডিগ্রি আছে, সমকোণী ত্রিভুজ হবে। তাহলে একটা আমরা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। দেখো আমরা একটা এই যে সমকোণী ত্রিভুজ, বি কোণটা 90 ডিগ্রি বলেছে, তাহলে এটা আমরা বি দিয়ে দেবো। বি কোণ 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে সমকোণ, আর এখানে নাম দিয়ে দিই আমরা এ, আর এটা আমরা সি নাম দিয়ে দিলাম। এবার আমাদের দেখো এই যে বিসি বাহুর উপর ডি যে কোনো বিন্দু বলেছে, তাই না? তাহলে আমরা দেখো এভাবে আমরা এডি যোগ করে দিই, অঙ্কনটা করছি এডি, এইভাবে দেখো। তাহলে এটা এডি, এই যে বিসি বাহুর উপর ডি যে কোনো বিন্দু বলেছে, আর যেহেতু এখানে আমাদের এডি আছে, তাহলে এডি আমাদের যোগ করতে হবে, তাই না? ডি বিন্দু নিয়ে নিলাম আর এডি যোগ করে দিলাম, এডি আছে বলে প্রশ্নে। তাহলে এভাবে আমাদের ছবিটা তৈরি হয়ে গেছে। তাহলে এই ছবি থেকে দেখো আমাদের সমকোণী ত্রিভুজ থেকে আমরা প্রমাণটা দেখাবো, এই যে এটা এডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তো দেখো কীভাবে আমার প্রমাণটা দেখাচ্ছে। আমরা প্রথমে দেখো সমকোণী ত্রিভুজ যেহেতু আছে, তার সমকোণী ত্রিভুজের ধর্ম আমরা জানি, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার। তাহলে এখানে আমরা সমকোণী ত্রিভুজ এ বি সি আছে, আর আরেকটা সমকোণী ত্রিভুজ নিব আমরা এ বি ডি। এই দুটো সমকোণী ত্রিভুজ আমরা নিচ্ছি। তা প্রথমে নিব সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ আমরা নিচ্ছি বড় ত্রিভুজটা এ বি সি থেকে। এখান থেকে দেখো তো আমরা কী বলবো, অতিভুজ হচ্ছে আমাদের এসি, তাহলে এসি স্কোয়ার সমান সমান কী বলতে পারবো, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। এটাকে এক নং নাম দিয়ে দিলাম। দেখো আবার সমকোণী ত্রিভুজ দেখো আমরা একটা দেখতে পাচ্ছি, সমকোণী ত্রিভুজ দেখো তো, এই ত্রিভুজটা এ বি ডি, এই ত্রিভুজটা তো সমকোণী ত্রিভুজ, এটা 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে আমরা কি পাবো, অতিভুজ কে, অতিভুজ হচ্ছে আমাদের এডি। তাহলে আমরা লিখবো অতিভুজ স্কোয়ার মানে এডি স্কোয়ার সমান সমান বিডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাই না? পিথাগোরাসের উপপাদ্য এটা। তাহলে আমাদের সমকোণী ত্রিভুজের ধর্ম থেকে আমরা এগুলো জানি, এগুলো আমরা লিখতে পারবো। একে 2 নং নাম দিয়ে দাও। আচ্ছা এবার দেখো আমার এবার প্রমাণটা নিয়ে আসে, এবার বাম পক্ষটা লিখি। তাহলে আমরা লিখব প্রমাণের বাম পক্ষ, তাই না? আমরা লিখি এখন দিয়ে লিখি, এখন দিয়ে আমরা দেখাবো এই যে বাম পক্ষটা আছে এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, আমরা এটাকে আমরা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা আমরা একটু সরল করি। দেখো এডি স্কোয়ারের মানটা আমরা পেয়েছি, তাহলে এডি স্কোয়ার জায়গায় মানটা বসিয়ে দেবো। তাহলে এডি স্কোয়ার মান কত আছে, বিডি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার বসিয়ে দিলাম মানটা, আর প্লাস বিসি স্কোয়ার আছে আমরা বসিয়ে দিচ্ছি, বিসি স্কোয়ার আমরা বসিয়ে দিলাম। এই যেখানে বসালাম এখানে বলে দিবা যে 2 থেকে আমরা বসিয়েছি, তাহলে 2 থেকে মানটা লিখেছি 2 থেকে। আচ্ছা এবার দেখো এখানে এসি স্কোয়ার মানটা দেখো বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার, তাই না? তাহলে এই যে দেখো এই যে বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এর মানটা আমাদের জানা আছে, এই মানটা। তাহলে এখানে আমরা লিখে দিলাম বিডি স্কোয়ার বসিয়ে দিলাম, আর যে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার দেখো এই যে দুটো, এর জায়গায় আমরা কি এসি স্কোয়ার লিখতে পারবো। তাহলে এর জায়গায় আমরা লিখে দিচ্ছি এসি স্কোয়ার, এটা লিখে দাও। এটা আমরা 1 থেকে পেলাম, 1 থেকে, ঠিক আছে? আচ্ছা এবার দেখো আমাদের কিন্তু প্রমাণটা অলরেডি চলে এসেছে আমাদের, ঠিক আছে? তো অতএব ভালো করে একবার লিখে দিই। আমরা পেয়ে গেলাম এডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান সমান, আগে এসি স্কোয়ার বলে দিই প্লাস বিডি স্কোয়ার। খুব সুন্দর প্রমাণ, ছোট্ট প্রমাণ, একদম ভালো করে দেখো, তোমরা কিন্তু বুঝতে পারবা অঙ্কগুলো, ভালো করে দেখতে হবে, প্রতিটা অঙ্কই কিন্তু বুঝতে পারবা। একবার ছাড়া পারলে পরে ভিডিওটা দুবারে দেখো, তোমরা সব বুঝতে পারবা। তা দেখো আমরা প্রমাণটা দেখিয়ে দিয়েছি, তাহলে এখানে আমরা কি লিখে দেবো, প্রুফ লিখে দেবো, এই যে প্রুফড, ঠিক আছে? কোনো অসুবিধা নাই। জ্যামিতির অঙ্ক খুব ভাইটাল অঙ্ক, যদি একবার যে ধরে নিবে জ্যামিতির অঙ্ক কী স্টাইলের হয়, ওই কিন্তু সব অঙ্কে বুঝতে পারবে। আর আমার ক্লাসগুলো প্রথম থেকে তোমরা দেখো, সবগুলো ক্লাস যদি ভালো করে দেখো তো সব জ্যামিতির অঙ্ক বুঝতে পারবা, কোনো জায়গায় অসুবিধা হবে না। আর যদি কোনো অঙ্ক যদি সমস্যা হয় তো তোমরা তো কমেন্ট আমাকে জানাচ্ছ, অঙ্কের নাম্বারটা মেনশন করবা, তাই না? কোন অঙ্কটা কথা বলছো তোমরা, আমি বুঝতে পারবো। তো চলো দেখো করে দিয়েছি 10-এর 2 নম্বরটা। দেখো 12-এর প্রশ্নগুলো, 12-এর 1-এর প্রশ্নটা আমরা করাবো। তো এখানে আছে 12-1-এরটা XYZ ত্রিভুজের কোণ XYZ সমান সমান 90 ডিগ্রি, আর XY এর মানটা আছে 2√6 এবং XZ মাইনাস YZ সমান সমান 2 যদি হয়, তাহলে আমাদের মান বের করতে বলেছে sec x মাইনাস tan x এর মান নির্ণয় করতে বলেছে। তো চলো সমকোণী ত্রিভুজ আছে, আমরা ছবিটা আগে তৈরি করি। সমকোণী ত্রিভুজ, তো আমরা আগে সমকোণী ত্রিভুজটা তৈরি করব। এই যে আমাদের সমকোণী ত্রিভুজ, দেখো এখানে আমাদের যে কোণটা 90 ডিগ্রি বলেছে ওয়াই কোণটা, তাহলে এটা আমরা ওয়াই নাম দিয়ে দিলাম। তাহলে এটা আমরা এক্স দিয়ে দেবো, XYZ দিয়ে দিলাম এটা, ওকে।
আচ্ছা, এবার দেখো এখানে আমাদের এক্স ওয়াইয়ের মানটা বলে দিয়েছে। এক্স ওয়াইয়ের মান বলছে এই মানটা বলেছে, ঠিক আছে। প্রশ্নে এক্স ওয়াইয়ের মান বলেছে কত, 2√6 বলেছে এটা। আর আমাদের একটা মান দেওয়া আছে এখানে, বলে দিই তোমাদের, এই যে এক্স জেড মাইনাস ওয়াই জেড, এই মানটা কত বলেছে, 2 বলে দিয়েছে। আর কার মান বের করতে বলেছে, sec x মাইনাস টেন এক্স, ঠিক আছে, এর মান আমাদের বের করতে বলেছে। তাহলে বেরিয়ে আসবে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা করবো কি, প্রথমে দেখো এখানে আমাদের এখানে আছে কি, আমাদের আছে এখানে এক্স আছে আর এখানেও এক্স আছে, দুটোই আমাদের কিন্তু এক্স আছে। তাহলে এক্স কোণের সাপেক্ষে আমরা ভূমি লম্ব আমরা তৈরি করব, এক্স কোণের সাপেক্ষে। তা দেখো তো এক্স কোণের সাপেক্ষে ভূমি কী হবে, তো আমরা বলি কোণ এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, এক্স কোণের সাপেক্ষে ভূমি লম্ব, খুব এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু জানতে হবে ত্রিকোণমিতি থেকে। তা দেখো এই কোণের সাপেক্ষে, এক্স কোণের সাপেক্ষে ভূমি হবে আমাদের এক্স ওয়াই। যে কোণের সাপেক্ষে আমাদের বলবে সেই কোণ সংলগ্ন যে বাহুটা তাকে বলা হয় আমাদের ভূমি, ঠিক আছে। তাহলে আমরা এখানে ভূমি বলে দেবো, দেখো ভূমিটা কিন্তু আমাদের হয়ে গেল এখানে এক্স ওয়াই। আর লম্ব তাহলে কী হবে, লম্ব হবে আমাদের এটা, তাই না। দেখো তির্যক বাহু সবসময় অতিভুজ হয়, এটা যদি আমাদের 90 ডিগ্রি হয়, এই কোণটা আমাদের 90 ডিগ্রি, তাহলে আমাদের ভূমি হচ্ছে ওয়াই জেড। ওকে, আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এক্স কোণের সাপেক্ষে আমরা ভূমি আর লম্ব পেয়ে গেছি। তাহলে এবার এটাকে লিখব, আমরা লিখব, দেখো আমাদের কে আছে আমাদের কাছে, আমাদের আছে sec x মাইনাস টেন এক্স। চলো এদের আমরা ভেঙে নিই। দেখো sec x এর বাংলা যেটা আমরা জানি সেটা তোমাদের জানতে হবে। sec x এর বাংলা দেখো কস যে কসের বাংলা যদি জানতে পারো তাহলে সেকের বাংলা জানতে পারবা। কসের বাংলাটা তোমরা জানবা ভূমি বাই অতিভুজ হয়। কসের বাংলা কি বললাম, ভূমি বাই অতিভুজ। তাহলে সেকের বাংলা কি হবে, সেকের বাংলাটা হবে অতিভুজ বাই ভূমি। তাহলে সেককে লিখতে পারবো অতিভুজ বাই ভূমি, বাংলায় লিখে দিচ্ছি, দেখো অতিভুজ বাই ভূমি। এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে এটা, ঠিক আছে। মানে অতিভুজ আর ভূমির যে রেশিওটা, অতিভুজ আর যে ভূমির যে রেশিওটাকে বলা হয় আমাদের সেক, ঠিক আছে। আর মাইনাস টেন, টেনের বাংলাটা, টেন হয় আমাদের লম্ব বাই ভূমি। টেন কী হবে, লম্ব বাই ভূমি। তাহলে লিখবো আমরা লম্ব বাই ভূমি। মানে বলতে গেলে, ঠিক আছে, এই যে লম্ব আর ভূমি এটা, তা লম্ব আর ভূমির যে রেশিওটা, অনুপাতটা, তার অনুপাতটাকে বলা হয় টেন। তার জন্য আমরা টেনকে লিখতে পারবো লম্ব বাই ভূমি। এক্স কোণের সাপেক্ষে এখানে বলেছি সবসময়, তোমার মনে রাখবা, এক্স কোণের সাপেক্ষে ভূমি লম্ব আমরা বের করেছি। তা চলো তাহলে আমরা এখানে দেখো অতিভুজ বসাবো। তাহলে অতিভুজ কে, অতিভুজ হচ্ছে আমাদের দেখো এক্স জেড। তাহলে অতিভুজের জায়গায় আমরা এক্স জেড লিখবো। আর নিচে ভূমি, ভূমিটা আমাদের দেখো এই যে ভূমি আমাদের হচ্ছে এক্স ওয়াই, যেটা লিখেছি এখানে। তাহলে ভূমির জায়গায় আমরা লিখবো এক্স ওয়াই মাইনাস লম্ব, লম্ব দেখো লম্ব আমাদের ওয়াই জেড হয়ে যাবে, এই যে লিখেছি লম্ব হচ্ছে ওয়াই জেড। আবার ভূমি, ভূমিটা আমাদের যে বললাম এক্স ওয়াই, তাহলে এখানে আমরা লিখে দেবো এক্স ওয়াই। এবার এখানে আমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করি, এক্স ওয়াই লসাগু, তাহলে এক্স জেড মাইনাস ওয়াই জেড বসিয়ে দিলাম। আমাদের মান দেওয়া ছিল এক্স জেড মাইনাস ওয়াই জেড, মানটা 2, তাহলে দেখো এর মানটা আমরা 2 বসিয়ে দিলাম। আর এক্স ওয়াইয়ের মানটা দেখো, এক্স ওয়াইয়ের মানটা আমাদের কিন্তু প্রশ্নে বলে দিয়েছে এক্স ওয়াইয়ের মানটা, এই যে দেখো আমি ছবিতে লিখে দিয়েছি এক্স ওয়াইয়ের মান কত, 2√6। তাহলে এক্স ওয়াই জায়গায় কত বসাবো, 2√6। তাহলে এখানে 2 2 কেটে দাও, তাহলে মান কত পেলাম, 1/√6। তাহলে 1/√6 এটাই আমাদের অ্যান্সার, এই যে এর মানটা বের করতে বলেছিল। অ্যান্সার আমরা কিন্তু পেয়ে গেলাম। এবার 12-2 নম্বর অঙ্কটা করাবো। আচ্ছা, যেটা বললাম পাশে কিন্তু মিউজিক চলছে, পুজো হচ্ছে পাশে, গান চলছে, তো গানের আওয়াজ কিন্তু আমার কানে আসছে, তোমরা মনে হালকা হালকা শুনতে পাবা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড আওয়াজটা একটু আস্তে আস্তে আসতে পারে। তো যাই হোক, গান চলছে, গান শুনে শুনে কিন্তু আমরা অঙ্ক করাবো, কোনো অসুবিধা নাই। চলো, আমার তো গান শুনতে ভালো লাগে, আমি গানকে পছন্দ করি, গান শুনতে ভালোবাসি আমি। তোমরা কি গান শুনতে ভালোবাসো? তোমরা যদি গান শুনতে ভালোবাসো তো কমেন্টে জানাও তোমরা ভালোবাসো কি বাসো না। তো কমেন্টে তোমরা নিশ্চয়ই জানাবা কে কে গান শুনতে ভালো লাগে, কাদের গান শুনতে ভালো লাগছে তোমাদের। তো দেখো 12-2 নম্বরটা, তা 12-2 নম্বরটা আমরা করাবো। তা 12-2 নম্বর অঙ্কটা দেওয়া আছে, দেখো sec থিটা প্লাস tan থিটা সমান 2 প্লাস √5 দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের এখানে বলে রাখি, এখানে √5 হবে না, √3 হবে এখানে, তাই না, 5-এর জায়গায় 3 হবে। তো যাই হোক, এখানে যদি পিন মিস্টেক করেছে তা আমরা 5 ধরে একবার করবো অঙ্কটা,
ঠিক আছে। আরেকবার √3 ধরে করব। তো প্রথমে যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা ধরেই আমরা করি। সাইন থিটার মান একটা পেয়ে যাবো, সাইন থিটার মানটা বের করতে বলেছে। ওকে, প্রশ্ন পরীক্ষায় যদি দেওয়া থাকে এইভাবে, যদি ভুল করে দেয় তোমরা কিন্তু যেটা থাকবে সেটা ধরেই তোমরা করে যাবা, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা মান পেয়ে যাবা। কিন্তু পরীক্ষার সময় দেখবা মাধ্যমিক পরীক্ষায় তোমাদের প্রশ্নটা ঠিকঠাকই করবে। এখানে √5 আছে, তো এখানে 3 বসিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নাই। তো যেভাবে থাক না কেন তোমরা করতে পারবা, অঙ্কটা শুধু শিখে রাখো কীভাবে হবে। তো দেখো এর মানটা যখন দেওয়া আছে, দেখো সাইন থিটার মানটা আমরা কী করে পাবো। আমরা জানি দেখো একটা সূত্র, যেহেতু দিয়ে লিখবো sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা, এর মান তো 1, তোমরা সবাই জানো। a স্কোয়ার মানে b স্কোয়ার, সূত্রে ফেলে দাও, a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান 1। প্লাসের মানটা দেওয়া আছে, এই যে এই জায়গায় বসিয়ে দেবো, আর মাইনাসের মানটা এই যে বের হবে, এটা sec থিটা tan থিটা 1। তো চলো আমরা মাইনাসের মানটা বের করে নিই, sec থিটা মাইনাস tan থিটা সমান সমান দেখো 1 এটা 2 প্লাস √5 হয়ে যাবে। এটা হর কন্ডিশন করে নাও, এটা দেখবা উপরে 2 মাইনাস √5 পেয়ে যাবা। আর এটা দেখো বিপরীত সাইন দিয়ে গুণ করলে এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে যাবে, 2 মাইনাস √5, এটা আমরা কত পেয়ে যাবো, এটা 4 মাইনাস এটা 5 পাবা। তাহলে দেখো এটা মাইনাস, এটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে আমরা এটা দাঁড়িয়ে যাবে √5 মাইনাস √2, এটা তো মাইনাস, তা মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাসটা প্লাস হবে, আর প্লাসটা মাইনাস হয়ে যাবে, দেখো এভাবে চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে এবার আমরা দেখো এই মানটাকে একটু এখানে লিখে দিই, এটা কত পেয়ে গেলাম, √5 মাইনাস √2, আর ওটা যে ছিল আমাদের উপরেরটা, আচ্ছা উপরেরটা আমি নিচে নামিয়ে দিই, এখানে লিখে দিচ্ছি আরেকবার, sec থিটা প্লাস tan থিটা, এর মানটা ছিল 2, 2টা আমরা দেখো আগে করছি আমরা √5, আগে লিখে দেবো √5, তারপরে লিখলাম প্লাস √2। চলো এবার অপনয়ন করে নাও, এটা কেটে আছে দেখো 2 sec থিটা, আর এদিকে দেখো সমান সমান, এখানে কিন্তু দেখো এটা 2টা কেটে যাবে, তাহলে এখানে 2 √5 পেয়ে যাবা। তাহলে এখানে 2 কেটে দিলাম আমি, তাহলে এখানে দেখো sec থিটার মানটা কত দেখতে পাচ্ছি, √5, তাহলে আমি sec থিটাকে cos থিটা বলতে পারবো। তো চলো এখান থেকে আমরা cos থিটার মানটা করে নিই, তাহলে cos থিটা সমান সমান কী হবে, দেখো এটা উল্টে যাবে, 1/√5 পেয়ে যাবা। তাহলে cos থিটার মান পেয়ে গেলাম। cos থিটা থেকে আমরা sin থিটা যেতে পারবো, তাহলে কি আমরা করবো, দেখো বর্গ করে নিই, তাহলে cos স্কোয়ার থিটা এটা 1/5 হয়ে যাবে। আচ্ছা দেখো এখানে একটু করে আমি cos স্কোয়ার থিটাকে তোমরা 1 মাইনাস sin স্কোয়ার থিটা লিখতে পারবা, এদিকে কত আছে 1/5, তাহলে এখান থেকে আমরা যদি sin স্কোয়ার থিটার মানটা বের করতে চাই, তাহলে কত হবে দেখো 1 মাইনাস 1/5 হবে, এটা ওদিকে চলে গেলো, আর 1/5টা এদিকে নিয়ে আসলাম, তাহলে বিয়োগ হয়ে যাবে। ওকে, কোথায় দেখাই আমি, এখানে দেখাই, এই জায়গায় দেখাচ্ছে দেখো, তাহলে sin স্কোয়ার থিটা এটা ভগ্নাংশে যোগ করো, দেখো কত হবে 5, আজ থেকে 4/5 পাবা এটা। তাহলে এখান থেকে sin থিটার মানটা কত পাবা, sin থিটার মানটা দেখো বর্গমূল করলে উপরে 2 হবে, আর এটা √5 বসে যাবে, দেখো sin থিটার মান এরকম আসবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যদি √5 ধরে অঙ্কটা করি, তাহলে sin থিটার মান এটা পাবো, এটা আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, এবার আমরা দেখো এবার অঙ্কটাকে আমরা √3 ধরে করবো, কারণ আমাদের অ্যান্সারটা √3 দিয়ে অঙ্কটা মিলবে, তো আমাদের এখানে √3 ধরে নিই আমরা, তাই না, এটা √3 দিয়ে থাকতে পারে তোমাদের পরীক্ষায়। তো চলো আমি দেখিয়ে দেবো, এখানে যদি √3 থাকে তাহলে আমাদের sin থিটা মানটা তখন কীভাবে হবে। তো এবার দেখো এই 12 2 নম্বর অঙ্কটা, যদি আমাদের এখানে sec থিটা প্লাস tan থিটা সমান সমান 2 প্লাস √3 যদি হয়, তাই না, √5টাকে √3 করে নিলাম, তখন sin থিটার মানটা কত হবে দেখো আমরা বের করছি। একইভাবে আমরা করব, তো আমরা এই সূত্রটা লিখবো, যেহেতু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান সমান 1। চলো আমরা এটাকে সূত্র ভাঙাই, a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা, এটা হচ্ছে আমাদের a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। আগের মতো যেভাবে আমরা মানটা বসালাম, দেখো প্লাসের মানটা দেওয়া আছে, তা এখানে বসিয়ে দিই, 2 প্লাস √3 sec থিটা tan থিটা সমান সমান 1। তাহলে এখান থেকে দেখো আমরা মান বের করবো কার, sec থিটা মাইনাস tan থিটা, এটা আমাদের বেরিয়ে আসবে দেখো 1/2 প্লাস √3, একে হর কন্ডিশন করে নাও, 2 মাইনাস √3 পাবা। আর এটা দেখো এটা তোমরা সূত্রে পেয়ে যাবে এইভাবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পাবা। আমি একটু একবারে করে নিলাম, কারণ যেটা থাকবে তার বিপরীত সাইন দিয়ে উপনিষ গুণ হয়, তাহলে এখানে 2 প্লাস √3 আছে, তো গুণ হবে 2 মানে √3, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a স্কোয়ার মানে b স্কোয়ার সূত্র পাবা এখানে, তাই না। আচ্ছা, তো চলো আমি একটু সংক্ষেপে করাচ্ছি তোমাদের, এগুলো জানো তোমরা, দ্বিঘাত করণীয় এগুলো। আর এটা 4 মাইনাস 3 হবে, তা দেখো তো আমাদের থাকছে এখানে 2 মাইনাস √3
আর নিচে কিন্তু 1, তাহলে এর মানটা আমরা কত পেয়ে গেলাম 2 - √3 পেয়ে গেলাম। ওকে, এবার চলো আমরা উপরে প্লাসটা আবার এখানে লিখে দিচ্ছি। তাহলে আমরা লিখবো এখানে sec থিটা প্লাস tan থিটা, এই যেটাকে আবার আমরা লিখছি এখানে সমান কত আছে আমাদের 2 + √3 আছে। এখানে আমরা অপনয়ন করি, এটা কেটে যাবে, এখানে দেখো √3 কেটে যাচ্ছে, তাহলে আমাদের এখানে 2 sec থিটা, আর এদিকে দেখো এটা আমাদের 2 2 যোগ করলে 4 চলে আসবে, তাহলে আমরা কাটাকাটি করি, এটা 2 হয়ে যাবে। sec থিটাকে আগের মতো cos থিটা করবো, তাহলে sec থিটাকে cos থিটা করেছে মানে উল্টে দিয়েছো, তাই না? তাহলে এখানে আমরা কী করবো, এটাকে উল্টে দেবো 1/2 হয়ে যাবে, তাহলে cos থিটা 1/2, তাহলে এখান থেকে থিটার মানটা পেয়ে যাবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো 1/2কে আমরা কত লিখবো, cos 60 ডিগ্রির মান জানো 1/2, ওই দিকে cos ভেন্স করে দাও, তাহলে এখান থেকে থিটার মানটা তোমরা পেয়ে যাচ্ছ 60 ডিগ্রি। দেখো এবার থিটার মানটা 60 ডিগ্রি পেয়ে গেছো, তাহলে আমাদের দরকার ছিল সাইন থিটার মানটা, এর মান কত? তাহলে এখানে দেখো সাইন থিটার জায়গায় কত বসাবো, 60 ডিগ্রি বসাবো, তাহলে সাইন 60-এর মান কত জানো তোমরা, √3/2। দেখো আমাদের অ্যান্সারও কিন্তু এটা আছে √3/2, তার নিশ্চয়ই তোমাদের প্রশ্নটা মিস্টেক করেছে, √5-এর জায়গায় √3 হবে, অ্যান্সারটা যদি মিলছে আমাদের, কোনো ব্যাপার নেই, আমি দুভাবে করে দিয়েছি তোমাদের, ঠিক আছে? কোনো অসুবিধা হবে না, যেটাই থাকবে তোমাদের প্রশ্নে সেটাই দিয়ে তোমরা কিন্তু করে নিবা, ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যান্সারটা, এই ক্ষেত্রে অ্যান্সারটা হয়ে গেল আমাদের √3/2, বাস এই হচ্ছিলো আমাদের অঙ্কটা। তাহলে দুভাবে আমি করে দিয়েছি অঙ্কটা, তাই না? দুভাবেই তোমরা দেখে রাখো ভালো করে, কারণ পরীক্ষায় যেভাবে থাকবে প্রশ্নটা সেভাবেই করবা তোমরা কিন্তু পরীক্ষায় চেঞ্জ করতে যেও না, তাই না? ওখানে কোশ্চেনে করেছে তুমি নিজে থেকে চেঞ্জ করে দিয়েছো, না নিজে থেকে চেঞ্জ করবে না, আমি এখানে তোমাদের করাচ্ছি, প্র্যাকটিস করাচ্ছি বলে আমি দুভাবে করে দিলাম চেঞ্জ করে। আর মাধ্যমিক পরীক্ষায় কোশ্চেনে যেটা থাকবে প্রশ্নতে সেভাবেই তোমরা করে যাও, ঠিক আছে? কোনো ডাউট নাই। যদি ওখানে যারা, ঠিক আছে, যারা ইনচার্জ থাকবে, যারা যদি বলে তোমাদের চেঞ্জ করতে বলে, তারাও কিন্তু চেঞ্জ করতে বলবে না, কোনো কিছু বলবে না, কারণ কোশ্চেনে যেটা দিয়ে দিয়েছে সেটা চেঞ্জ করার কোনো উপায় নাই, সেটা কিন্তু তোমরা নম্বর পেয়ে যাবা। প্রশ্ন ভুল থাকলে তো আরও ভালো, প্রশ্ন ভুল থাকলে তোমরা যে টাচ করো প্রশ্নটাতে, তাই না, অঙ্কটাতে, তোমরা কিন্তু ফুল নাম্বারই পাবা, আরও তোমাদের সমস্যা হবে না। তো ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্কটা, দুইভাবে নিয়মে করে দিয়েছি। তো চলে যাবো আমরা পরের অঙ্কে। এবার দেখো 12-3-এর প্রশ্নটা। 12-3-এর প্রশ্নটা বলেছে 1 + tan থিটা + sec থিটা ইন্টু 1 + cot থিটা - cosec থিটা সমান 2, তাই না? এর মানটা আমাদের 2 দেখাতে হবে। তো চলো আমরা এটা সরল করবো, সরল করে আমরা 2 দেখাবো। তাহলে প্রথমে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, আমরা বাম পক্ষটা নিয়ে কাজ করছি। আচ্ছা, তাহলে আমরা দেখো আমরা কী করবো, যে tanকে sin cos, secকে আমরা করে দেবো cos, সব sin cos আমরা ভেঙে নিচ্ছি। তাহলে এখানে দেখো এটা 1 প্লাস, এটা হবে আমাদের sin থিটা আর নিচে cos থিটা, এটা আমাদের সূত্র আছে, tan থিটাকে তোমরা লিখতে পারবা sin থিটা বাই cos থিটা। আর চলে এসো এখানে sec থিটাকে লিখবা তোমরা 1/cos থিটা, আর এখানে এদিকে তোমরা দেখো এটা আমরা 1 প্লাস, আর cot থিটাকে তোমরা লিখবা cos থিটা বাই sin থিটা মাইনাস, আর cosec থিটা 1/sin থিটা। এবার ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, লসাগু cos থিটা, এখানে দেখো এখানে cos থিটা হবে, এখানে sin থিটা নামবে, আর এখানে 1 নামবে। তোমরা জানো ভগ্নাংশে যোগ বিয়োগ, তাই না? এটা একের সঙ্গে গুণ হয়ে গেল, cos থিটাকে মিলে গেছে তো sin থিটা নেমে গেল, cos থিটা মিলে গেছে তো 1টা নেমে গেল। এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করা, লসাগুকে sin থিটা, তাহলে এখানে হবে আমাদের sin থিটা, আর এটা দেখো cos থিটা নেমে যাবে। দেখো sin থিটা মিলে গেছে, হরটা যদি মিলে যায় তাহলে লবটা কিন্তু নেমে যায়, আর মাইনাস, আর এখানে sin থিটা মিলে গেল তো -1। এবার তোমরা দেখো এখানে আমরা কি করব, এই যে cos থিটা sin থিটা আছে, এটা আমাদের দেখো নিচের দিকে আছে, তো আমরা বাঁদিকে টেনে নিচ্ছি এই দিকে প্রথম দিকে, তো এখানে আমরা লিখছি sin থিটা আর cos থিটা টেনে নিলাম। আর উপরেগুলো দেখো, উপরেগুলো আমরা কী করবো একটু সাজিয়ে লিখি, আমরা cos থিটা প্লাস sin থিটা, ঠিক আছে, আর +1 এভাবে লিখলাম। তাহলে কীভাবে এখানেও সাজাই, তাহলে আগে আমরা cos থিটাই করি, cos থিটা প্লাস sin থিটা আর -1 আমরা সাজালাম কী আকারে, এটাকে যে a ধরি তাহলে a + b × a - b এরকম আকারটা সাজালাম, তাহলে a² মানে b² করতে পারবো। এখানে আমরা রেখে দিই এটা sin থিটা, এটা cos থিটা থাক এটা, আর এখানে আমরা সূত্র করে নেবো a² - b², a হচ্ছে এটা cos থিটা প্লাস sin থিটা, তাহলে a² - b² মানে 1² এখানে আমাদের থেকে গেল sin থিটা cos থিটা, আর a + b² সূত্র যদি এখানে ভাঙাই আমরা, তাহলে এটা পাবো a² প্লাস b² প্লাস 2ab sin থিটা
কস থিটা। ওকে, আর এখানে 1 স্কোয়ার মাইনাস 1 বাই সাইন থিটা কস থিটা। দেখো এর মানটা তোমরা জানো 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, তাহলে এটা 1, এটা 2 সাইন থিটা কস থিটা মাইনাস 1, 1 মাইনাস 1 প্লাস 1 কেটে যাবে। আমি এখানে দেখাই, তাহলে আমাদের দেখো আমাদের ছিল 1 বাই সাইন থিটা কস থিটা ছিল, আর এখানে দেখো আমাদের শুধু 2 সাইন থিটা কস থিটা বেঁচে আছে, তাহলে লিখব 2 সাইন থিটা কস থিটা। দেখো সাইন থিটা কেটে গেল, কস থিটা কেটে গেল, তাহলে কে থাকলো আমাদের 2 1 কে 2, তাহলে অ্যান্সারটা দেখো 2। আমাদের প্রমাণটা 2 মিলাতে বলেছিল, তো 2 আমি কিন্তু প্রমাণ দেখে দিয়েছি, তাহলে এখানে আমরা লিখে দিব প্রুভড। এবার দেখো 13 প্রশ্নগুলো, 13-এর 1-এর প্রশ্নটা করাবো। 13-এর 1-এর প্রশ্নটা বলছে দুটি স্তম্ভের উচ্চতা h1 মিটার ও h2 মিটার, দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি এবং প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ 45 ডিগ্রি হলে প্রমাণ করো যে h1 স্কোয়ার সমান 3h2 স্কোয়ার। খুব ভালো প্রশ্ন। তো দেখো দুটি স্তম্ভ বলেছে যাদের আমাদের উচ্চতাগুলো বলে দিয়েছে, তো এখানে দুটো স্তম্ভ আমরা তৈরি করি। তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে, এখানে দুটি স্তম্ভ আমরা দেখো h1 আর h2 বলে দিয়েছে, প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ যেটা বলেছে আমাদের। তাহলে এই যে দেখো আমাদের দুটো স্তম্ভ নিব, তাহলে আমাদের এখানে বড় সড়ো স্তম্ভ হবে, যেহেতু আমাদের কোণগুলো 60 ডিগ্রি আর 45 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা একটা বড় স্তম্ভ তৈরি করছি, এটা হচ্ছে মাটি, আর একটা ছোটো স্তম্ভ তৈরি করলাম, ছোটো স্তম্ভ। ওকে, একটা এবি নাম দিয়ে দিলাম আর একটা সিডি নাম দিয়ে দিলাম। এখানে দেখো এটা আমরা প্রথম স্তম্ভ বলে দিলাম h1, এটা আমরা দ্বিতীয় স্তম্ভ বললাম এটা h2, এদের আমাদের কিন্তু উচ্চতাগুলো দেওয়া আছে h1 h2। তাহলে দেখো এখানে দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি চূড়ার যে কোণটা বলেছে দেখো, ঠিক আছে, এই কোণটা উন্নতি কোণটা বলে দিয়েছে, দেখো এই কোণটা আমাদের বলেছে এটা 60 ডিগ্রি। তাই এটা 60 ডিগ্রি আর এইদিকে 45 ডিগ্রি হবে, তাই এটা যেটা 60 ডিগ্রি ওটা একটু বড় হবে, তাই না, বড় হলে পরে কোণটা বড় কোণ পাবা, আর এটা উচ্চতা ছোট হলে পরে কোণটা ছোট হবে। তারপরে বলেছে প্রথমটি গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার যে উন্নতি কোণটা, এটা বলেছে প্রশ্নে, এই কোণটা বলেছে 45 ডিগ্রি। তাহলে আমাদের h1 আর h2-র মধ্যে সম্পর্ক এখানে তৈরি করেছে, এটা প্রমাণ করে দেখাতে বলেছে। খুব ভালো প্রশ্ন। দেখো তাই এখানে আমরা ধরে নিব এবিটা কি, এবিটা হচ্ছে প্রথম স্তম্ভের উচ্চতা, তাহলে এবি প্রথম স্তম্ভের উচ্চতা, এটা দেওয়া আছে আমাদের h1, এটা সব মিটারে আছে, মিটার। আর বিসি বা সিডি, বিসি না এখানে সিডি আছে, সিডিটা আছে আমাদের দ্বিতীয় স্তম্ভের উচ্চতা, এটা আমাদের আছে h2 মিটার। ওকে, আচ্ছা আমরা এই ত্রিভুজ নিই, ABD ত্রিভুজ নিচ্ছি, তাহলে সমকোণী ত্রিভুজ এগুলো সব, তাহলে আমরা লিখব সমকোণী ত্রিভুজ আছে দেখো ABD, তাহলে ABD এই যে ত্রিভুজটা আছে ABD ত্রিভুজের আমরা কোন কোণটা নিব, এর এই কোণটা নিচ্ছি ADB 60 ডিগ্রি সাপেক্ষে, তাই না, তা কোণটা নিব আমরা ADB, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, এর সাপেক্ষে আমরা নেব, এর সাপেক্ষে। তোমাদের জানতে হবে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমিটা BD আর লম্বটা কিন্তু AB। ওকে, যে কোণের সাপেক্ষে বলবে সেই কোণ সংলগ্ন বাহুটা, তাই না, সেটাকে ভূমি বলবো, আর এটা ভূমি হলে এটা লম্ব হবে, ঠিক আছে। তো চলো এখানে আমরা লম্ব বাই ভূমি দেখাবো, তা লম্ব AB আর ভূমি BD, লম্ব বাই ভূমি tan হয়, তাহলে tan 60 ডিগ্রি, মান বসাও আমরা, ABর মান হচ্ছে h1, BDর মানটা এখান থেকে বের করে নিব, আর tan 60 ডিগ্রির মানটা √3, তো এখান থেকে BD মান কত বেরো দেখো, এটা তো ভাবে গুণ করলে বর্জ্য গুণন, √3 BD পাবা, এদিকে পেয়ে যাবা h1, তো এখান থেকে আমরা যদি BDটা বের করি তোমরা পেয়ে যাবা h1 বাই √3 পেয়ে যাবা। এবার দেখো আমরা কি করব, এবার আমরা এই ত্রিভুজটা নিব, কোনটা আমরা নিব, এখানে BCD ত্রিভুজ নিয়ে নিচ্ছি আমরা, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই যে সমকোণী ত্রিভুজ, এটা ত্রিভুজটা হচ্ছে BCD বলে দিই, ত্রিভুজ BCD এর এই ত্রিভুজের কোণ আমরা নিব 45 ডিগ্রি কোণের সাপেক্ষে, তাহলে কোণ এই কোণের নামটা আমরা কি বলবো, CBD বলে দিই, CBD সমান 45 ডিগ্রি এর সাপেক্ষে,
সাপেক্ষে, ঠিক আছে। তাহলে এই কোণের সাপেক্ষে আমরা দেখো এখানেও আমরা কী করব, এই 45 ডিগ্রি কোণের সাপেক্ষে ভূমি বিডি আর লম্ব কিন্তু সিডি, এখানে লম্ব বাই ভূমি দেখাবো সিডি বাই বিডি। তাহলে এখানে আমরা কত হবে ট্যান 45 ডিগ্রি, ওকে। আচ্ছা এবার দেখো সিডির মানে আমাদের H2, সিডি হচ্ছে আমাদের H2। আর এখানে বিডির মানটা কিন্তু বের করে রেখেছি, বিডির জায়গায় আমরা বসিয়ে দেবো H1 বাই √3। একে যদি আমরা 1 নং নাম দিয়ে দিই, তাহলে এখানে দেখো ট্যান 45 মানটা 1 হয়, তোমরা মনে রাখবা ট্যান 45 মান 1, তোমরা জানো সবাই, যারা জানো না তাদেরকে আমি বলছি। তাহলে দেখো এখানে আমরা কী করবো, এই যে মানটা বসিয়ে দিয়েছি বিডি, তাহলে এখানে লিখে দেবো 1 থেকে বলে দিই, 1 থেকে আমরা মানটা বসিয়ে দিলাম বিডির মানটা। সিডির মানটা জানো, এই যে সিডির মানটা হচ্ছে H2, এই যে আমাদের সিডি এখানে লিখেছি। তো দেখো এখানে আমরা কী করছি, সরলটা আমাদের উপরে তো H2 ছিল, H2 থাক, আর এই যে নিচেরটা আছে H1 বাই √3, এটা যে একের সঙ্গে বর্গগুণ করো তো এটা একের সঙ্গে গুণ হয়ে যাবে, তো এটা গুণ করে পাবা H1 বাই √3 পাবা। আচ্ছা এখান থেকে আমরা কী করবো, আমরা একটু বর্গগুণ করি, তাহলে এটা হবে আমাদের √3 H2 সমান সমান H1। ওই পক্ষে যদি বর্গ করে নিই, তা বর্গ হলে কত হবে দেখো, তাহলে √3 H2 তার হোল স্কোয়ার, আর এখানে H1 তার স্কোয়ার, ওকে। তাহলে আমরা সরল করে কত পাবো, বা এখানে পাবা 3 H2 তার হোল স্কোয়ার পাবা, আর এখানে H1 তার স্কোয়ার। আচ্ছা আগে H1 লিখেছে, তো আমরা আগে H1 লিখবো, H1 স্কোয়ার সমান সমান 3 ইন্টু H2 তার স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। দেখো আমাদের প্রমাণটা চলে এসেছে, খুব ভালো একটা প্রমাণ। আমরা এখানে কি লিখে দেবো, প্রুফ লিখে দেবো। এবার 13-2 নম্বর প্রশ্নটা করাবো, তো আমরা দেখে নেবো 13-2 নম্বরটা প্রশ্নটা কী বলছে। আচ্ছা তোমাদের বলে রাখি আমি, যে তোমরা অনেকে কমেন্ট করছো আমাকে যে 2-1টা অঙ্ক যেগুলো আমার ছুটে গেছে, দেখো আমার অঙ্কগুলো মিস্টেক হয়েছিল, কোনোটা গুণ ছুটে গেছে, কোনোটাতে অন্য কিছু ছুটে গেছে, তা আমি কিন্তু অঙ্কগুলো ঠিক করে দিয়েছি। কোনো ক্লাসে আমার অঙ্কটা ছুটে গেছে, তা আমি বুঝতে পেরেছি যে অঙ্কটা ছুটে গেছে কোনো জিনিস, আমি অন্য ক্লাসে কিন্তু ওই অঙ্কটা আবার ভালো করে ঠিকঠাক করে দিয়েছি। তোমরা যেহেতু সম্পূর্ণ ক্লাসগুলো যেগুলো ক্লাসগুলো আমি দিচ্ছি, পরপর ক্লাসগুলো তোমরা যদি দেখো, তা তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ অঙ্কটা আবার ঠিক হয়ে গেছে। তোমরা কমেন্টে জানাচ্ছ ওই অঙ্কটা ছুটে গেছে, তোমরা দেখাচ্ছ আমাকে কমেন্টে, তো ঠিক আছে, তোমরা কমেন্ট করছো, খুব ভালো করছো, ঠিক আছে। তো কিন্তু আমি কিন্তু অঙ্কগুলো যেগুলো ছুটে যাচ্ছে, যেটা কোনো জায়গায় মিস্টেক হয়ে যাচ্ছে, সেগুলো কিন্তু আমি কিন্তু ধরিয়ে দিচ্ছি, ঠিক হয়ে যাচ্ছে। আর তবু যদি কোনো অঙ্ক যদি আমার জানি না যে কোনটা অঙ্ক মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু বুঝে নেবা যে প্লাস মাইনাস কোনো জায়গায় যে ছুটে যায়, অঙ্কের ব্যাপার আছে, এত অঙ্ক করাতে হয়, ঠিক আছে। 2-1টা অঙ্ক এদিক ওদিক হতে পারে, তোমরা বুঝতে পারছো সব কিছু, যে কোনটা কী ছুটছে না ছুটছে, তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারছো, অসুবিধা নাই। তা আমি কিন্তু দেখছি অঙ্কগুলো, যেগুলো যদি সমস্যা হয়, কোনোটা যদি ছুটে যায়, তা আমি কিন্তু পুনরায় আবার অন্য ক্লাসে অঙ্কটা ঠিক করেছি। তোমরা যেগুলো কমেন্টে জানাচ্ছ, যে অঙ্কটা তোমরা বলছো, যেরকম 5-2-এর একটা প্রশ্ন বলছিলা যে হ্যাঁ একটা ছুটে গেছে, তা হ্যাঁ গুণটা ছুটেছে, আমি কিন্তু অন্য ক্লাসে কিন্তু এই গুণটা আমি করে দিয়েছি, মিলিয়ে দিয়েছি অঙ্কটা ভালো করে আবার। তো অসুবিধা নাই, তোমরা এভাবে কমেন্ট করো, আমি বুঝতে পারবো যে কোন অঙ্কগুলোর কথা বলছো, আমি ক্লাসে আলোচনা করব সেই অঙ্কগুলো নিয়ে। তো আমি সেই অঙ্কগুলো আবার পুনরায় ঠিক করে দেওয়ার চেষ্টা করব। তো চলো আমরা আজকের ক্লাসের 13-2 নম্বর অঙ্কটা দেখে নিচ্ছি কী বলছে। তো 13-2 নম্বর অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে, তো আমরা ভালো করে করবো আর বুঝবো অঙ্কটা। এখানে বলছে একটি লাইট হাউস থেকে তার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত দুটি জাহাজের মাস্তুল হবে, এখানে মাস্তুলা ছেড়ে দিয়েছে, মাস্তুলের গড়ার অবনতি কোণ হবে। যাই হোক, দুটি জাহাজের লাইট হাউস থেকে দেখছে, তো অবনতি কোণে দেখবে, উঁচু থেকে নিচের দিকে দেখছে। তো দুটি জাহাজের অবনতি কোণ যদি 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি হয়, এবং কাছের জাহাজটি যদি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তবে লাইট হাউস থেকে দূরের জাহাজটির দূরত্ব কত হবে। তো দেখো আমরা এখানে ছবিটা এঁকে প্রশ্নটা একটু ভালো করে বুঝি। আমাদের প্রথমে একটা লাইট হাউস আছে, তো চলো একটা লাইট হাউস তৈরি করছি। এই যে নিয়ে নিলাম একটা লাইট হাউস, আর এখানে ধরো আমাদের ভূমি মাটি সমুদ্র আছে, ঠিক আছে। জলজাহাজ, এখানে জাহাজের কথা বলেছে, জলজাহাজ হবে। এবি আমি একটা লাইট হাউস ধরে নিলাম, এবি হচ্ছে আমাদের লাইট হাউস, ঠিক আছে, যেখানে লাইট জ্বলে, লাইট হাউস বুঝতে পারছো। হাউস মানে বাড়ি, আর লাইট জ্বলছে, যে বাড়িতে লাইট জ্বলে আলোয় জ্বলবে তাকে বলা হবে লাইট হাউস। তো উপর থেকে দেখছে নিচে, তাহলে এখানে দুটো জলজাহাজ রাখা আছে, তাই না, জলজাহাজ। তাহলে দেখো প্রথম একটা জাহাজ রাখা আছে ধরো এখানে আমাদের সি বিন্দুতে, আর একটা ডি বিন্দুতে রাখা আছে জাহাজ। তাহলে আমাদের দেখো আমাদের যে অবনতি কোণ এখান থেকে দেখছে, তা অবনতি কোণ তৈরি করলে আমরা এই যে ভূমির সঙ্গে আমরা কি করব, একটা সমান্তর সরলরেখা তৈরি করব, এইভাবে একটা সমান্তর সরলরেখা। তাহলে প্রথম জাহাজটিকে দেখছে, আমরা মাস্তুল আছে কিন্তু জাহাজে বলে দেবো, জাহাজ বলেছে প্রশ্নে। তাহলে দেখো এখানে এই যে দেখো, তাহলে প্রথম যে জাহাজটিকে দেখছে কত ডিগ্রি অবনতি কোণে দেখছে, এখানে 60 ডিগ্রি অবনতি কোণে। তাহলে এটা একান্তর কোণ অনুসারে এই কোণটা আমাদের কত হবে, 60 ডিগ্রি।
সমান্তরাল সরলরেখা আমরা তৈরি করেছি। আর এটা হচ্ছে এসিটা যেহেতু ছেদক হয়, তাহলে এই কোণ একান্তর কোণ, আর একান্তর কোণ সমান হবে সরলরেখা যেহেতু সমান্তরাল আছে। আচ্ছা, এবার দেখো আবার এখান থেকে এই লাইট হাউস থেকে এখান থেকে দেখছে দূরের জাহাজটি, তাই না? তো দূরের জাহাজটিকে যখন দেখছে, তাহলে আমরা তার অবনতি কোণটা আমরা পাবো। চলো এখান থেকে আমরা তৈরি করছি অবনতি কোণটা। এই যে দেখো, তো অবনতি কোণটা এখানে তৈরি হবে, তাই তো? যদি উপর থেকে দেখছে নিচে, উপর থেকে নিচে দেখা মানে অবনতি কোণ, আর নিচ থেকে উপরে দেখা হচ্ছে উন্নত কোণ। এই দুটো জিনিস মনে রাখবা। তাহলে এই কোণটা এখানে তৈরি করছে কত বলেছে দেখো, এটা এখানে বলেছে 30 ডিগ্রি বলেছে, তাহলে এটা বলেছে আমাদের 30 ডিগ্রি। তাহলে এই কোণটা একান্তর অনুসারে এটা চলে আসবে এখানে, ঠিক আছে, 30 ডিগ্রি কোণ। তাহলে এবার আমাদের যেটা বের করতে বলেছে দেখো, আমাদের দেওয়া আছে যে লাইট হাউস থেকে, ঠিক আছে, এই যে লাইট হাউসের গড়া থেকে আমাদের প্রথম জাহাজটির যে দূরত্ব বলে দিয়েছে 150 মিটার, ঠিক আছে। তাহলে লাইট হাউসের গড়া থেকে প্রথম জাহাজটির দূরত্ব 150 মিটার বলে দিয়েছে। তাহলে আমাদের বলেছে যে লাইট হাউস থেকে এই যে দূরের জাহাজটি ছিল, সেই দূরের জাহাজের দূরত্ব কত, মানে বিডি বের করতে বলেছে আমাদের, তাই না? তাহলে আমরা এখানে একটু ধরে নিই কী কী আমাদের এগুলো আছে। তাহলে এবিটা হচ্ছে লাইট হাউস। লাইট হাউসের এখানে কি বলে দিয়েছে, লাইট হাউসের কথা কিছু বলেনি, এখানে শুধু এবিটাকে বলে দেবো লাইট হাউস। এবি হচ্ছে আমাদের এখানে লাইট হাউস, ওকে। আর এবার দেখো বিসিটা একটু পরিচয় দিই। বিসি হচ্ছে লাইট হাউস থেকে কাছের, এটা হচ্ছে কাছের, তাই না? এই যে সি বিন্দুতে একটা জাহাজটা আছে, এটা কাছের জাহাজের দূরত্ব। জাহাজ বলতে এখানে জলজাহাজ বলে দেবো। কাছের জাহাজের দূরত্ব, এই দূরত্ব বলে দিয়েছে 150 মিটার, ওকে। আমাদের যেটা প্রশ্ন বলেছে বিডিটা আমাদের বের করতে হবে। বিডিটা এখানে লিখি। বিডিটা কী হবে? বিডিটা হবে আমাদের লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব, এটা আমাদের কিন্তু বের করতে হবে কত হবে। তো আমাদের কি দরকার, এখানে বিডি দরকার। দেখো বিডির মানটা পেয়ে যাবো। তো আমরা প্রথমে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে আমরা কার মানটা বের করবো, আমরা এবির মানটা বের করিনি। এবির মানটা আমাদের দরকার পড়বে, লাইট হাউসের উচ্চতাটা এখানে প্রয়োজন পড়বে আমাদের। তো চলো দেখো আমরা এই ত্রিভুজটা নিই, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো আমরা লিখব সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে এবিসি এর কোণটা নিব, কোনটা, এই কোণটা নিই, এসিবি। তাহলে কোণ এসিবি সমান কত ডিগ্রি, 60 ডিগ্রি এর সাপেক্ষে, ঠিক আছে। এর সাপেক্ষে আমরা দেখো এই কোণের সাপেক্ষে ভূমি, এটা লম্ব এবিটা, তাহলে লম্ব বাই ভূমি আমরা লিখব এবি বাই বিসি সমান লম্ব বাই ভূমি যদি এটা হয়, তাহলে আমরা ট্যান দিতে পারবো, ট্যান 60 ডিগ্রি। তাহলে এবির মানটা আমরা পাবো, তাহলে এবি আমরা লিখে দিলাম। বিসির মানটা দেখো 150, আর ট্যান 60 মান কত হয়, √3। এখান থেকে আমরা এবির মানটা বের করে নিই। তাহলে এবি কত হবে, এখানে এবি তোমরা পেয়ে যাবা 150 √3 পেয়ে যাবে, এবির মানটা কাজে লাগবে। এবার আমরা চলে যাবো এই বড় ত্রিভুজটা এবিডি। তো এবার কথা লিখবো আমরা, তাহলে এখানে লিখি আবার সমকোণী ত্রিভুজ এবিডি এর কোণটা কাকে নিব, কোণ নিব আমরা দেখো এডিবি। তাহলে কোণ এডিবি সমান কত, এটা আছে 30 ডিগ্রি এর সাপেক্ষে। তা দেখো এই কোণের সাপেক্ষে আমরা ভূমি বিডি বলবো, লম্ব এবি। তাহলে এখানেও আমরা কি দেখাবো, লম্ব বাই ভূমি দেখাবো। তাহলে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে আমাদের বিডি, ঠিক আছে। এটা অতএব দিলাম। তাহলে এখানে কত হবে, ট্যান 30 ডিগ্রি হবে। দেখো মান বসাচ্ছি আমরা, এবির মান তো জানা হয়ে গেছে, এবির মান আমরা বের করলাম। এবি হচ্ছে 150 √3, আর বিডির মানটাই বের করব,
ঠিক আছে, বিডির মানটাই চেয়েছিল আমাদের, এই যে বিডি আমরা লিখেছি, বিডির মানে পেয়ে গেলে অ্যান্সার হয়ে যাবে আমাদের। আর tan 3 ডিগ্রির মানটা 1/√3, তাহলে এখানে দেখো বিডি হয়ে গেলে বর্গমূল করে, আর এদিকে 150, এবার √3 যদি গুণ করি এটা 3 পেয়ে যাবে, তাহলে বিডি সমান থেকে এটা গুণ করো, এটা গুণ করে পাবা 450। দেখো বিডি আমরা পেয়ে গেলাম, বাস তাহলে অ্যান্সার আমাদের হয়ে গেছে। অতএব যে লিখে দাও, অতএব লাইট হাউস থেকে দূরের জাহাজের দূরত্ব, এটাই আমাদের চেয়েছিল। কত পেয়ে গেলাম আমরা? 450 মিটার, 450 মিটার, ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের অঙ্কগুলো। তো সব অঙ্কগুলো করে দিয়েছি। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে, একবারে বুঝতে না পারলে তোমরা ভিডিওটা দুবারে দেখো, ঠিক আছে, বারবারে দেখো, ভিডিওগুলো বুঝতে পারবা। আর প্রথম থেকে যারা আমার ক্লাসগুলো দেখছো কোনো সমস্যা হবে না, যারা নতুন আছো, যারা প্রথমে ধরো একটা দুটো ভিডিও দেখেছো, একটা দুটো ভিডিও দেখলে হবে না, আমার সবগুলো ভিডিও ভালো করে দেখো, প্রত্যেকটা ভিডিও যদি ভালো করে দেখো প্রতিটা অঙ্ক কিন্তু তোমরা বুঝতে পারবা, কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। তাহলে ওকে, তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তোমরা আমার ক্লাসগুলো দেখতে থাকো, এবং ক্লাসগুলো যদি ভালো লাগে তোমরা ভিডিওতে লাইক করো, এবং বন্ধুদের কাছে ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি, তোমরা তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম ক্লাস পাওয়ার জন্য। তো সবাই তোমরা ভালো থাকো, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।